বিছানায় বেঘরে ঘুমাচ্ছে সারিকা। উপর হয়ে বালিশে মাথা গুজে স্বপ্নের সব থেকে গুরুতর মুহূর্তটাই দেখছিল। ঠিক এমন সময় পিঠের উপর বুঝি কোনো একটা হাতির বাচ্চা লাফিয়ে পড়ল। চেঁচিয়ে উঠল সে। ওহ মা গো! চোখ খুলে গেল তার। মেরুদণ্ডে ভয়ানক ব্যথা নিয়ে ধরফর করে তাকালো পাশে, দেখলো ভাই তার পিঠের উপর গড়াগড়ি দিয়ে মিটিমিটি হাসছে। ঘুম থেকে তোলার এমন জঘন্য টেকনিক সারিকার মাথায় রক্ত চড়িয়ে দিল। ভয়ঙ্কর একটা চিৎকার বেরিয়ে এলো তার গলা থেকে। আলাউদ্দিন! সাইবান রুদ্রমূর্তি বনের উপর থেকে লাফিয়ে সরে গেল। জিভ বের করে ভেঙচি কেটে কোনো কথাবার্তা ছাড়াই দৌড় দিল রুমের বাইরে। বিছানা থেকে হাতড়ে পাথরে উঠল সারিকা। তাকে হিংস্র জন্তুর মতো দেখালো। এলোমেলো শুষ্ক চুল জোরে জোরে হাঁপাচ্ছে। ওই অবস্থায় ক্ষোভে চেঁচাতে লাগলো সে। আজকে তোর একদিন কি আমার একদিন? অত বড় দামড়া বেটা চুনোপুটির উপর লাফিয়ে পড়লে পুটির প্রাণ থাকে? ওই দাঁড়া তুই, দামড়া! সাইবানের পিছনে ছুটে গেল সে। দুই ভাই বোনের পদশব্দে মুখরিত হলো চারিপাশ। সাইবান যে গতিতে দৌড়ে চলেছে তাতে তাকে ধরা মুশকিল। সরু করিডর পেরিয়ে ঝপাত করে সে বসার ঘরের দিকে চলে গেল। পিছনে দৌড়ে এলো সারিকা। ওই হাতির নাতি, আজকে তোকে 54.৫টা থাপ্পড় দিয়ে তবেই আমি। আহ! সারিকা এত জোরে প্রাণপণে ছুটছিল যে দিক বিদিক কোনো কিছু জ্ঞানেই ছিল না। সে খেয়ালও করেনি। শুধু নিজের মুখের উপর আঠালো পলিথিনের মতো কিছু জাপটে বসতে অনুভব করলো সে। করিডর থেকে বসার ঘরে যাওয়ার দরজার ফ্রেম জুড়ে বর্ণহীন স্কচ টেপ পেঁচানো ছিল। সারিকা এসে সপাত করে জালে ধরা পড়া মাছের মতন সেটাতেই গোত্তা খেয়েছে। স্কচ টেপ জড়িয়ে গেল তার সমস্ত মুখে। সঙ্গে বেরিয়ে এলো আর্তনাদ। আহাম্মকে ঠেলাটা! মম! কিন্তু সামিয়া যে এখানে নেই। সারিকা রীতিমতো কাঁদো কাঁদো হয়ে মুখোশের মতন মুখে আর চুলে জড়িয়ে যাওয়া স্কচ টেপ টানাটানি করতে করতে বসার ঘরে এসে পড়লো। তখনই সম্মিলিত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। সারপ্রাইজ! সারিকা স্কচ টেপের টানা থামিয়ে প্রসারিত দৃষ্টিতে সামনে তাকাতেই জমে গেল। বাড়ির বসার ঘরটাকে ক্ষণিকের জন্য চিনতেই পারল না সে। চারিদিকে ঝুলছে রঙিন কাগজের কাটা ঝালর। দেয়াল জুড়ে বেলুনার জড়ি ফিতা। একপাশে বড় করে একটা পোস্টার টাঙানো, তাতে কাটাকুটি করে লেখা হয়েছে আজকে আপদকে জন্মদিন। সারিকা হতভম্ব হয়ে গেল। সাইবানের কল্যাণে অনেক রহমর্ষক জন্মদিনে সারপ্রাইজ তার আগে পাওয়া হয়েছে। সেটা হোক তার বিছানায় ব্যাঙ ছেড়ে দেওয়া থেকে শুরু করে মিষ্টি কেকের বদলে স্পাইসি কেকের অর্ডার দেওয়া। সব রকমের অত্যাচার সে এ যাবৎকাল সহ্য করে এসেছে। তবে এবারের জন্মদিনের এই পরিবেশনাটা তার হৃদয়ে অন্যভাবে কড়া নাড়ল। মেঝের একদম মাঝখান বরাবর দাঁড়িয়ে আছে মিসির। সাদা শার্ট আর কালো ফর্মাল প্যান্ট পরনে, হাত দুটো পিছমোড়া করে, চেহারায় প্রজ্বলিত খুশি। সে একা নয়, একপাশে দাঁড়িয়ে রয়েছে সুগন্ধা তিতলি, অন্য পাশে ইরাম এবং অনুরাগ, সকলে উপস্থিত। সুগন্ধার হাতে পার্টির স্মৃতি মধ্যে সেটা ছড়িয়ে ফেলেছে চারিদিকে। ড্যাব ড্যাব করে চেয়ে রইল সারিকা। কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারল না। মিসির কয়েক পা এগিয়ে এলো, মৃদু হাসি নিয়ে বলল, হ্যাপি বার্থডে সারিকা। স্বামীর দিকে নিষ্পলক তাকিয়ে থাকতে থাকতে নিজের বাহ্যিক অবস্থার কথা বেমালুম ভুলে গেল সারিকা। তবে বাকিরা ঠিকই দেখলো তাকে, দেখে হাসি চেপে ফেললো নিজেদের। পাখির বাসার মতো চুল, চেহারা আর মাথায় জড়ানো স্কচ টেপ, একদম অসাধারণ সাজসজ্জা। শুধু মাথায় ডিম ভাঙার কমতি ছিল। সারিকা মিসিরের দিকে চেয়ে বুঝি হারিয়ে গিয়েছিল ক্ষণিকের জন্য, কিন্তু কানে ভেসে এলো, আরে শুভ নববর্ষ, এসাইল আমার পাগলিটা। প্রত্যেকে সাইবান উদয় হয়ে পেছন থেকে সারিকাকে জাপটে ধরে তার মুখে এক খাবলা সাদা সাদা কি যেন ঘষে দিল। ছাড় ছাড় বলছি! মুখে ঢুকে গেল সব। জিভে লাগতে সারিকা টের পেল ওটা হুইপড ক্রিম। দুই ভাই বোনের ধস্তাধস্তি দেখে হাসলো সবাই। অবশেষে সারিকা যখন ছাড়া পেল তখন তার অবস্থা বিধ্বস্ত প্রায়, তাই ছাড়া পেত না। নেহাত মিসির হস্তক্ষেপ করলো। সারিকার কাঁধে হাত রেখে কাছে টেনে সাইবানের থেকে উদ্ধার করে বলল, ব্যাস অনেক হয়েছে শালাবাবু। তোমার মতন একটা পাঠা আমার আধ শুকনো বউটার টুটি চিপে ধরলে ওর কিছু থাকে? সাইবান গর্জে উঠল তৎক্ষণাৎ। বেশ, আমি পাঠা, নিজে তো একটা ঢ্যামরা পাট কাঠে, বাতাস আসলে উত্তর থেকে দক্ষিণে গিয়ে পড়বেন। আলাদিন! মৃদু গলায় সতর্ক করলো ইরাম, কিন্তু মিসিরের চেহারায় বিরাট হাসি ফুটল। বলতে দাও আমার শালাবাবুকে। উনি যে খাস শয়তানের শিষ্য এটা সবাই জানে। হ্যাঁ, আমি আপনার বিশিষ্য, আপনার পদধূলি প্রাণে মেখে চলি। সে এসবে অভ্যস্ত। হাসতে হাসতে সে বলল, অট্টহাসিতে ফেটে পড়ল চারিপাশ। সারিকার জন্মদিনের শুরুটা এমন নাটকীয় ভাবেই হলো। শেষমেশ বেচারিকে গোসল করে কাপড় পাল্টে তারপর আসতে হলো। কেক কাটা হলো। ইরাম এবং সুগন্ধা দায়িত্ব নিয়ে সব কাজকর্ম করলো। প্লেটে প্লেটে খাবার সাজানো হলো, ঠিক যেমনটা করে অধিকাংশ ছেলেমেয়েরাই নিজেদের ছোটবেলায় জন্মদিন পালন করে এসেছে। সারিকা প্রাণ ভরে চেয়ে দেখলো ইরাম প্লেট সাজাচ্ছে। কেক, মিষ্টি, চানাচুর, ফল, বাদাম ভাজা, পাঁপড়, চিপস, ওয়েফার এবং চকলেট দিয়ে, সঙ্গে সোডা।
আমি কখনো ভাবিনি ছোটবেলার পর আর কখনো এভাবে বাচ্চাদের মতো করে জন্মদিন পালন করা হবে। সারিকার পাশেই দাঁড়িয়েছিল মিসি। সে শুনল স্ত্রী কি বলছে। আমি যখন ছোট ছিলাম মম আর ড্যাড এভাবেই আমার জন্মদিন পালন করতো। এখনকার মতন অত আমাদের ধন দৌলত ছিল না, কিন্তু আবেগ ছিল প্রচুর। প্রতিবেশী সব বাচ্চাদের দাওয়াত দেওয়া হতো। মম সব নাস্তা নিজের হাতে বানাতো, সঙ্গে সকলের জন্য বিরিয়ানি। বর্তমানের উচ্চবিত্ত পার্টিগুলোর মতো এত জৌলস গিফটের বহর আর চাকচিক্যের জগৎ তখন ছিল না। অথচ আজও সেই সব স্মৃতি আমার মনে গেঁথে আছে। জানি, তুমি আগেও একবার বলেছিলে। নরম গলায় বলল মিসির। সারিকা পাশ ফিরে তাকালো। পুরুষটির শান্ত মুখচ্ছবি দেখে গেল। আগে কখন বলেছে তার নিজের মনে নেই, তবে মিসিরের মনে আছে। তালিকা আজকের দিনটা সেভাবেই পরিকল্পনা করেছে স্বামী তার। সারিকা জানে না কেন তার ভেতরে অদ্ভুত একটা অনুভূতি হলো। এত এত নিঃস্বার্থ আবেদনের ভার সে কিভাবে বইবে। অজান্তেই তার নয়নজোড়া খুঁজে নিল ভিন্ন একটা অস্তিত্বকে। সুগন্ধা এক হাতে একত্রে 3টি প্লেট নিয়ে যাচ্ছে বলে সোফা থেকে উঠে তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে অনুরাগ। দৃশ্যটায় আঠার মতন চোখ আটকে গেল তার। খেয়ালই করল না তার স্বামীও ঠিক একইভাবে বিষণ্ণ দৃষ্টিতে চেয়ে আছে চারিদিকে। ইজান ঘুম থেকে উঠে গিয়েছে, তাই উপরতলা থেকে ছেলেকে নিয়ে নিচে নেমে ইরাম খেয়াল করলো এখন গিফট দেওয়া নেওয়ার পর্যায়ে চলছে। তিতলি হেসে একটা বক্স ধরিয়ে দিল সারিকার হাতে। হ্যাপি বার্থডে আপু, দিন দিন আরো সুন্দর হয়ে যান আর আমাদের দুলাভাইয়ের মাথা খান, এই দোয়াই করি। 5ই মে। হালকা ধমক দিয়ে হাসলো সারিকা। বক্সটা খুললো। ভেতরে বিশেষ ডিজাইনার কামিজ এবং একজোড়া ম্যাচিং হিল। চকচক করে উঠল সারিকার চোখ জোড়া। ওয়াও, কি সুন্দর। থ্যাংক ইউ তিতলি। এটা কিন্তু আমার নিজের ডিজাইন করা লেটেস্ট, একদম ওয়ান পিস করেছি শুধুমাত্র তোমার জন্য। তুমি অনেক ট্যালেন্টেড তিতলি, এটা খুব সুন্দর, সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাঙ্কস। মুচকি হাসলো তিতলি। এবার এলো সুগন্ধা। গলা খাকারি দিল। ওড়না ধরে আঙ্গুলে পেঁচিয়ে যাচ্ছে সে। ওই মানে আফাসান, আমি মানে ইতস্তত করলো সে। এত দামি চাকচিক্যের মাঝে নিজের উপহার নিয়ে বোধহয় অস্বস্তি বোধ করছে। বুঝতে পেরে সারিকা হাত বাড়িয়ে দিল। দে, এক্ষুনি আমার গিফট দিবি, আমি কোনো কথা শুনবো না। সুগন্ধার গাল লাল হয়ে উঠল। দুহাত এগিয়ে একটা ছোট্ট প্যাকেট সারিকাকে দিল সে। প্যাকেট খুলতে ভেতর থেকে চুড়ি বেরিয়ে এলো। হাতে ডিজাইন করা রেশমি সুতার উপর পাথর বসানো চুড়ি। অদ্ভুত হলেও সত্য, তিতলি যে কামিজ দিয়েছে সেটার রঙের সাথে চুড়িগুলো বেশ মানিয়েছে। চোখ কপালে তুলে ফেললো সারিকা। ওয়াও, তুই এসব কবে শিখলি রে মেয়ে? লজ্জা পেল সুগন্ধা। ওই মানে বরিশালে আসার আগেই বানাইছি। জানতাম আপনার জন্মদিন মাঝখানে পড়বে। আমার হাত অত ভালো না, কিছু মনে কইরেন না। হাত দুটো কেটে আমায় দিয়ে দে, আমি কিছু মনে করব না। খিলখিল করে হেসে উঠল সবাই। সত্যি রে, এটা অনেক সুন্দর হয়েছে। এখন থেকে আমার জন্য বানিয়ে রাখবি। তোর থেকে চুরি করে নিয়ে যাব কিন্তু আমি প্রতিবার। আচ্ছা আফা, নিয়েন। ভীষণ খুশি হলো সুগন্ধা। তার সামান্য উপহারে সারিকা তো খুশি হয়ে যাবে ভাবেনি। সত্যি বেশ সুন্দর হয়েছে। আমার মাও এমন চুড়ি খুব পছন্দ করে। অনলাইন থেকে নিয়েছিল কিছুদিন আগে, কিন্তু সেগুলোর থেকে তোমার ডিজাইন অনেক ইউনিক লাগছে। মন্তব্য করলো অনুরাগ। বুকে দুবাহু বেঁধে সে সারিকার হাতে পড়ে নেওয়া চুড়িগুলো দেখছে। সুগন্ধা মাথা কাত করে তাকালো। যেটুকু লজ্জাবোধ ছিল সেটুকু উবে গিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা অনুভূতি ভর করলো তার বুকের ভেতর। ঠোঁটে ঠোঁট চেপে সেই উত্তাল আবেগটুকু নিয়ন্ত্রণ করলো সে। বলল, আমি আপনার মায়ের জন্য একজোড়া বানিয়ে দিবান। না না, আমি তো এমনিতেই। আপনি যখন মুখ থেকে বাইর করছেন তখন আপনাকে নিতেই হবে, নাইলে আমি রাগ করব। অনুরাগ থতমত খেয়ে গেল। ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখলো সুগন্ধাকে। সে এমনিতেই কথাটা বলেছিল, তবে মেয়েটা এভাবে জোর করতে পারে ভাবেনি। শেষমেশ একটা নিঃশ্বাস ফেলে মুচকি হাসলো সে। ঠিক আছে, দিও। এখন থেকে বলে রাখতে পারি, আমার মা খুব খুশি হবে। সারিকা চুপচাপ দৃশ্যটা দেখলো, কোনো মন্তব্য করলো না। এবার এগুলো সাইবান। একটা পলিথিনের পুটলি শটান ছুড়ে দিল সে বোনের কোলে। সারিকা ঘাবড়ে গেল। পলিথিনটা 2 আঙ্গুলে এমন সতর্কভাবে তুলে ধরল যেন সেখানে নিষিদ্ধ কোনো বস্তু আছে। তীর্যক হাসলো সাইবান। গাঞ্জা দেখেই নি, শুকে দেখতে পারিস। ছি, অসভ্য। ভাইয়ের বাহুতে চাপড় মেরে পলিথিনটা খুলে উপর করে সোফায় ঢালতে চিৎকার দিয়ে একটা লাফ দিল সারিকা। ওই পাশে দাঁড়িয়েছিল অনুরাগ, তাই রমণীকে ধরে ফেলতে বাধ্য হলো সে। সাবধানে। বোম দিছে নাকি ভাইজান? দিলেও দিতে পারে, বিশ্বাস নাই। সুগন্ধা টিটকারি মারতে সাইবান হাত দিয়ে ছোবলের মতন করে তার গায়ে চিমটি কেটে দিল। কেঁপে উঠে নিজের ত্বক ঘষতে লাগলো সে। তিতলি সাহস করে এগিয়ে সোফা থেকে জিনিসগুলো হাতে তুলে নিল। অনুরাগের বাহুর মাঝে সারিকা হাত তুলে কাঁপতে লাগলো।
তেলাপোকা, তেলাপোকা। মাথা নেড়ে হাসতে হাসতে জিনিসগুলো তুলে ধরলো তিতলি। সিলভারের রিংয়ের সঙ্গে ঝুলছে দুটো তেলাপোকা, আসল নয়, প্লাস্টিকের। আরে আপু, এইগুলো তেলাপোকা শেপড কানের দুল। সারিকার মুখে ছায়া নেমে এলো। অশনির দৃষ্টিতে সে তাকালো ভাইয়ের দিকে, যে 32 পাটি দাঁতকে লিয়ে হাসছে। সুগন্ধা মুখ টিপে বলল, মাথার সার্কিট হাউস নষ্ট না হইলে কেউ নিজের বোনের জন্মদিনে থেলা পোকার দুল উপহার দেয়? সাইবানের বাচ্চা। হুঙ্কার দিল সারিকা। সোফা থেকে পলিথিনটা তুলে হাতে পেঁচাতে পেঁচাতে বলল, আজকে এই পলিথিনে বেঁধে যদি তোকে পুকুরে না চুবিয়েছি, আপদ কোথাকার। সাইবান দাঁড়ালো না, তৎক্ষণাৎ দৌড় দিল। তিতলির হাত থেকে ছো মেরে দুলজোড়া নিয়ে তার পিছু পিছু ছুটলো সারিকা। এই তেলাপোকা আমি তোর কানে পরাবো, শালা দামড়া পাঠা। তেলাপোকা ছাগলে খায়? তুই ট্রাই করতে পারিস, মজে ভাজা ভাজা। সাই। অদূরে দাঁড়িয়ে সবাই ভাই বোনের হুলস্থুল কাণ্ড দেখে গেল। শুধু ইরামও ইজানকে কোলে দোলাতে দোলাতে হাসলো মনে মনে। তবে চোখ ঘুরিয়ে তাকাতেই সে দেখলো মিসিরকে। এতগুলো মানুষের মাঝে একমাত্র সেই ব্যক্তিটির ঠোঁটে আজ হাসির বড্ড অভাব। দুপুরের রান্নাটা আজ ইরাম করবে। মোরগ পোলার জন্য সবকিছু তৈরি আছে। সে বিশাল পাতিলে মাংস চড়িয়ে দিয়েছে, আরেকটা চুলায় পায়েসের দুধ ফুটতে দিয়েছে। ইজান তার বুকে লেপ্টে আছে, মাত্র খেয়েছে, তাই অন্য কারো কোলে যায়নি। এখানেই মায়ের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করছে সে। ইরাম কাজে মগ্ন ছিল, তাই খেয়ালই করলো না কখন তার পিছনে এসে দাঁড়ালো কেউ। শুধু গভীর কণ্ঠস্বরটা কানে গেল। কোথায় একটু স্বামীর খেদমত করবে তা না, রান্না করে সাদিয়ে বসে আছে। চমকে উঠল ইরাম। পিছনে ফিরে তাকানোর আগেই তার কোমর জুড়ে একজোড়া বাহু জড়িয়ে গেল। বুঝতে আর কিছু বাকি রইল না তার। ছাড়ো আলাদিন, কেউ এসে পড়বে। তার কাঁধে মুখ গুজে প্রাণ ভরে প্রশ্বাস টানল সাইবান। ফিসফিস করলো, আসলে আসুক, দেখবে আমি আপনাকে আদর করছি। ছি, অসভ্য একটা। বউকে আদর করা যদি অসভ্যের কাজ হয়, তাহলে আমি বিশ্বের অসভ্য। ইরামের গাল দুটো রেঙে উঠল। দ্রুত উল্টো ঘুরে দাঁড়ালো সে। ইজানকে এগিয়ে দিল। ওকে কোলে নিয়ে চুপচাপ সবার সাথে বসার ঘরে গিয়ে বসে যাও। ইজান নিজের ছোট ছোট হাত পা দুখানা নাড়িয়ে শব্দ করে উঠল। সাইবানের ভ্রু কুচকে গেল। অবিশ্বাস্যভাবে সে তাকে কোলে না নিয়ে পিছিয়ে দাঁড়ালো। ইরাম বিস্মিত হলো। আমার কোলে কোনো বিশ্বাসঘাতকের জায়গা নেই। আঙ্গুল চুষতে চুষতে মাথা কাত করে জলজলে দৃষ্টিতে তাকালো ইজান। আঙ্গুল তুলে গর্জে উঠল সাইবান। দেখো দেখো কেমন নিষ্পাপের মতো তাকাচ্ছে পাপিটা। বাজ আমার জন্য উল্টে খেতে না জানে, অথচ সময় মতো ঠিকই বাঁশি বাজি দিতে জানে। বেমেনের ঘরে বেমেন একটা। আলাদিন, কি বলছো তুমি? না পারতে হেসে ফেলল ইরাম। ইজান পা দুখানা ছুঁড়ে যেন প্রতিবাদ জানালো। হ্যাঁ, গুয়ের সর্দার তুই, পটলা। তোর ডিএনএ দানবীর আছে না, তুই ওটার 1 নম্বর গাদ্দার। আমিও শিওর তুই ওই দানবীরের যোগ্য উত্তরসূরি। এই জন্য তোর মায়ের সাথে আমার লীলা খেলা হজম হচ্ছে না তোর। যা, আমিও কোলে নেব না তোকে আর। আবার হাত ক্ষয় হয়ে যাবে না যত সব। কেমন যেন ছটফট করে উঠল ইজান। এত জোরে হাত পা ছুটতে লাগলো যে ইরাম সামলাতে বেগ পোহালো। আরে কুচুকু। ইরামের কোলে যেন সে থাকবেই না। এবার চোখ ভিজিয়ে বুক ভাসিয়ে ভয়ানক কান্না জুড়ে দিল। সাইবান উল্টো ঘুরে রান্নাঘর থেকে বেরিয়েই যাচ্ছিল, কিন্তু কান্নার শব্দ শুনে থমকে গেল। ফিরে তাকালো, দেখলো ইরাম বুকে চেপে ছেলেকে দোলাচ্ছে। না না, এই যে আম্মু। আব্বু তো মজা করছে, একটুখানি রাগ করেছে। এই যে একটু কাঁদে না আমার কুচুকু, আমার সোনাটা। সাইবানের হাতের মুঠো শক্ত হয়ে গেল। শক্ত একটা ঢোক গিলল সে। দারুণ অপরাধ বোধ গ্রাস করলো তাকে। ওই কান্নার ধ্বনি তার সবটুকু আগ্রাসী অভিমান ভেঙে চুরমার করে দিল। লম্বা পায়ে এগিয়ে এলো সে। আমার কাছে দিন বলেই সে হাত বাড়িয়ে ইজানকে কোলে তুলে নিল। নিজের বুকে চেপে ধরতে ছোট হাত পা ছড়িয়ে তার শক্ত বুকে লেপ্টে ফোপাতে লাগলো বাচ্চাটি। তাকে নিজের সঙ্গে যত্ন নিয়ে আগলে রেখে সাইবান রান্নাঘরের একপাশে পায়চারি করতে লাগলো। মহারাজের আবার গোস্তও আছে, নিজেই পাগড়া দিবে আবার নিজেই ফ্যাস করে কাঁদে। নাটক বাসব, আবার ঘাড়ে কেন যে সব ওঠে। আরে না না, আমি গালি দিচ্ছি না, এইটাই তো প্রশংসা করছি আমি। পোটলা একটা গুয়ের ডিব্বা, পোটলা লঞ্চের সাইলেন্সার, একটা গুলুমুলু, একটা অসহ্য পাকনা, বিস্ফোরা। কথাগুলো সাইবান এমনভাবে হাসি মুখে আদর দিয়ে বলছে যে শয়তানও বুঝি দেখলে দ্বিধায় পড়ে যাবে। যেন কান্না থামিয়ে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। তার ঠোঁটে হাসি ফুটছে, কারণ পিতা তার ভূয়সী প্রশংসা করছে বলে কথা। অদূর থেকে ইরাম মনোমুগ্ধ নয়নে দেখে না হেসে পারল না। সে রান্নায় মনোযোগ দিল। সাইবান ইজানকে নিয়ে হাঁটতে হাঁটতে রান্নাঘরের বাইরে চলে এলো। তার ঘাড় জড়িয়ে আয়েশ করে পড়ে আছে বাচ্চাটা। মুখ ঘষছে ক্ষণে ক্ষণে আর শব্দ করছে। আমার একমাত্র টিকটিকি ডিম রে, আমার বাসর ঘরে খাসটা দারুণ রে।
বাপের পিছনে আগুন দেওয়া বিচ্ছু সৈন্যটা রে। ইজান চরম খুশি, তাই সে লাথিও দিচ্ছে না। সাইবানের মাঝে মিশে শান্তভাবে পড়ে আছে। মৃদু হাসলো সাইবান। অজান্তে ইজানকে অতি আদুরে ভাবে ধরে তার মাথায় ছোট্ট একটা চুমু বসিয়ে ফিসফিস করলো। মাই ক্রেজি বেবি বয়, মাই সুইট এনিমি। এমন সময় পকেটে ফোন ভাইব্রেট করে উঠল সাইবানের। এক হাতে ইজানকে ধরে রেখে অন্য হাতে ফোন রিসিভ করলো। সে তার ম্যানেজার ফোন করেছে। ম্যানেজার বলতে টিমের একজন, যে তার শোগুলো বুকিং এর কাজ করে থাকে। ছেলেটা বয়সে সাইবানের সমান প্রায়, তাই তুমি করেই কথা হয়। হ্যালো। সাইবান বলতেই ওপাশ থেকে বলা হলো, হ্যাঁ সাইবান, একটা আর্জেন্ট শো এর অফার এসছে বরিশালে, আজকে রাতেই, একটা প্রাইভেট পার্টি। সাইবানের ভ্রু কুচকে গেল। তৎক্ষণাৎ মাথা দোলালো সে। মানা করে দাও, আমি এমন লাস্ট মিনিটে শো নেই না, জানো না তুমি? হ্যাঁ আমিও সেটাই বলছি, কিন্তু ওরা ডবল অফার করেছে। বলো তুমি যা চাইবে তাই দেওয়া হবে, শুধু শোটাকে তোমাকেই চাই। এইবার সাইবান একটু থমকালো। ইজানকে কাঁধে ঠেলে দিল। বাচ্চাটা মুখ গুজে চুপটি করে পিতার কথা শুনে যাচ্ছে, একটু বিরক্ত করছে না। প্রাইভেট পার্টি? হ্যাঁ কোনো কোম্পানির? হ্যাঁ, বললো একটা প্রজেক্টের সাকসেস সেলিব্রেট করতে পার্টি। সাইবান কয়েক মুহূর্ত যেন কি ভাবলো, তারপর বলল, আমি যা চাইবো তাই দিতে রাজি। তাই তো বললো, ডবল অফার করলো। 7 লাখ চাও? ওপাশে পিনপতন নীরবতা, তারপর ভেসে আসলো উত্তেজিত কণ্ঠস্বর। তুমি পাগল হয়ে গিয়েছো? বর্তমানের রেঞ্জ অনুযায়ী তোমার পেমেন্ট 2 থেকে 2.5 লাখ নেই আমরা। তুমি তো ডবলেরও বেশি চাইছো, এটা কেমন কথা? লিসেন, ওদের বলো 7 লাখ আর 900। ওপাশ থেকে আর কিছু বলতে না দিয়ে সাইবান ফোন কেটে দিল। ইজানকে নিয়ে বাড়ির বাইরে বেরোলো। সামনের পথে বিশুদ্ধ বাতাসে কয়েক দফা হাঁটাহাঁটি করতেই তার ফোনে মেসেজ এলো। ম্যানেজারের মেসেজ এসেছে। ওরা রাজি, পেমেন্ট রিসিভ। স্ক্রিনের মেসেজের দিকে তাকিয়ে তির্যক হাসি ফুটলো সাইবানের ঠোঁটে। ইজানকে দেখালো সে। কৌতূহলী হয়ে ড্যাপ ড্যাপ করে ফোনের দিকে চেয়ে রইল ছোট্ট ইজান। সাইবান বাঁকা হেসে বলল, তোর ডিএনএ দানবীর আমাকে দেখার আশা একটু বেশি উতলা পটলা। বিকালে সুগন্ধার সাথে বেরিয়েছিল ইরাম। কাছের এক লোকাল মার্কেটে ঘুরে এসেছে। সবারই শারিকাকে কিছু না কিছু দেওয়া হয়েছে, কিন্তু তার দেওয়া হয়নি। একটা পায়েল কিনেছে সে, যদিও শারিকাকে কখনো নুপুর বা পায়েল জাতীয় কিছু ব্যবহার করতে দেখেনি। তবে কেন যেন মনে হয়েছে বস্তুটা দারুণ মানাবে ননদিনীর পায়ে। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হলো। তার বাড়ি থেকে নাস্তা কিনে এনেছে সুগন্ধা। সেসব বেড়ে সবাইকে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় রুমে ফিরে ইরাম অবাক হলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুলে আঙ্গুল বুলিয়ে ঠিকঠাক করে নিচ্ছে সাইবান। পুরো দোস্ত তৈরি। নিয়ন হলুদ এবং গাঢ় নীল বর্ণের একটা রংচঙে জ্যাকেট পরনে, ঢোলা জিন্স, ঘাড়ে ঝুলছে হেডফোন। নিজের অনামিকে একটা সিলভার আংটি গলিয়ে নিচ্ছে সে। এমন সময় ইরাম কাছে গিয়ে দাঁড়ালো। কোথায় যাচ্ছ? সাইবান থমকালো। পিছনে ঘুরে তাকিয়ে অর্ধাঙ্গিনীকে দেখলো। সাদা রঙের সালোয়ার কামিজ পরনে ইরামের, তাতে আয়না বসানো পুঁতির কারুকার্য। ঠোঁটে অতি ক্ষীণ একটা হাসি রেখা ফুটলো সাইবানের। জবাব দিল। শো আছে। ইরাম অবাক হলো। শো? কিন্তু তোমার তো একটাই শো ছিল যতদূর জানতাম। আজকে একটা স্পেশাল শো। চোখ টিপ দিল সাইবান। ইরামের কেন যেন আচরণটা ঠিক ভালো লাগলো না। তবে সে কিছু বলতে পারল না। এর আগে সাইবানের পকেটে ফোনটা বেজে উঠল। দ্রুত বের করে রিসিভ করলো সে। সামিয়া ভিডিও কল করেছেন ঢাকা থেকে। ফোনটা তুলে ধরে মুখে আহাম্মকি হাসি ফুটে সাইবান কপালে সালাম ঠুকে বলে উঠল, ও ব্রো, হোয়াটসঅ্যাপ। ইরাম না পারতে একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা দোলালো। যারা সাইবানকে ব্যক্তিগতভাবে চেনে না, তারা দেখলে নির্ঘাত ভাববে কত জনমের পুরাতন বন্ধুর সঙ্গে কথা বলছে সে। সামিয়া উপাস থেকে বললেন, অবস্থা তো গুরুতর। এই তো তোর পেয়ারের চেঙ্গিস আর ওজামাকে পশুর ডাক্তার দেখিয়ে আনলাম। সাইবানের ঠোঁট থেকে হাসিটা সহসায় মুছে গেল। স্ক্রিনের দিকে ভ্রু কুচকে তাকালো সে। ইরামও এবার কৌতূহল দমাতে পারল না। তার পাশে দাঁড়িয়ে মুখ বাড়িয়ে উকি দিল দেখার জন্যে। সামিয়া ক্যামেরা ধরে দেখাচ্ছেন। একটা নরম গদিতে শুয়ে আছে সাইবানের হ্যামস্টার। ধবধবে সাদা চেঙ্গিস খান এবং গোটা কালচে বাদামি বারাক ওসামাকে দেখা যাচ্ছে। ব্যান্ডেজের মতন কিছু জড়ানো শরীরে। জিভ দাঁতে ঠেকিয়ে বিরক্তিকর শব্দ তুলল সাইবান। আমি চোখের আড়াল করলে ওদের মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে না? দেখি কালপিটটা কোথায়, ওদের ধরে 2-1টা উষ্টা দিতে পারি কিনা। সামিয়া হাসলেন। ক্যামেরা ঘোরাতে অপর একটা কাচের বাক্সে বালুর উপরে ঘুরঘুর করতে দেখা গেল সাদা আর বাদামি মিশেলে গড়া কিম জং হিটলারকে। দিব্যি আনন্দে আছে সে। সামিয়া খুব সম্ভবত আঙ্গুর দিয়েছেন। একটা ধরে চুকচুক করে চিবিয়ে খাচ্ছে। সাইবান ধমকে উঠল, ইস, চেহারাটা দেখ, যেন ওর মতন পবিত্র বান্দা দুনিয়া 2টা নেই। ওই হিটলার বাচ্চা, ওই ওদের মারছিস কেন? ইরাম বিস্মিত না হয়ে পারল না। অবাক কণ্ঠে শুধালো, ও বাকিদেরকে মারে?
চোখ উল্টালো সাইবান। মানুষ হলে সঙ্গী দুজনকে ব্লান্ডারে ভরে চোখ বুঝে ব্লান্ড করে ফেলতাম। আপনার কি মনে হয় সাদেয়াকে আমি হিটলার ডাকি? মালটা একটা ডিটেক্টর। ইরাম হাসবে নাকি দুঃখ করবে বুঝতে পারল না। সাইবানের সাঙ্গপাঙ্গ তারই মতন অবিশ্বাস্য। মাথা দুলে স্ক্রিনের দিকে তাকালো সাইবান, আঙ্গুল তুলে শাসালো। ওই শালাটাকে একদম চেঙ্গিজ আর ওসামার আশেপাশে যেতে দিবে না মম। দরকার হয় সিন্ধুকের ভেতর লুকিয়ে রাখো। 2 ঘন্টা খবর না নিলে যখন দাঁতে জ্বালা উঠবে তখন এমনিতেই সোজা হয়ে যাবে। আমি এসে নেই, তারপর তার পিঠের উপর আমি কফি বিনা ভাঙব। হিটলার। হিটলার বুঝেছে কি বোঝেনি সেই জানে। ইরাম শুধু দেখলো তার দাঁতের ধার বেড়ে গিয়েছে। একটা আঙ্গুর সমাপ্ত করে চুপচুপ করে আরেকটা গিলছে। সামিয়া হেসে ফোন ঘুরিয়ে ফেললেন। সাইবানের দৃষ্টি কেমন যেন নরম হয়ে এলো। চেঙ্গিজ আর ওসামা ঠিক আছে তো? বেশি সমস্যা হয়েছে? মুচকি হেসে মাথা নাড়লেন সামিয়া। না, ওই একটা কামড় খেয়েছে, আরেকজনের সঙ্গে আছড়াআছড়ি হয়েছে। ডক্টর বলেছে তেমন গুরুতর নয়, 2-3 বাদেই ঠিক হয়ে যাবে। ওদের দেখে রাখো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। চিল ব্রো, মম আছে কি করতে? হ্যাঁ, আমার বৌমা কোথায়? আর আমাদের সোনামুনা সেই জাদু পাখিটা কোথায় জান শোনা? এইমাত্র হেগে ঘুমিয়েছে। চটাস করে সাইবানের মাথায় চাটি মারল ইরাম। এসব কোন ধরনের কথাবার্তা? খেয়ে ঘুমিয়েছে এটাও তো বলা যেত। আশ্চর্য, ফোনটা কেড়ে নিল সে নিজের হাতে। হ্যাঁ আম্মু, আসসালামু আলাইকুম। ওর যত সব বাজে কথা। কুচুপু ঘুমিয়েছে। তোমার কি খবর? শরীর ভালো আছে? আর বাবা? ইরাম কথা বলতে আরম্ভ করলো। সাইবান হাসতে হাসতে বিছানার ধারে গিয়ে বসলো। নিজের নতুন কেশজোড়া পায়ে গলিয়ে বাঁধতে শুরু করলো। তির্যক দৃষ্টিতে চেয়ে দেখলো বিছানার কোনায় ঘুমে আচ্ছন্ন ইজান। চারিপাশে বালিশ দেয়া আছে। কোনো ক্রমে গড়িয়ে পড়ার সুযোগ নেই। মিনিট 5 পর সামিয়ার সাথে কথা শেষ করে ফিরে এলো ইরাম। ফোনটা স্বামীর হাতে ফিরিয়ে দিয়ে তার হালকা চিন্তিত চেহারাটা দেখলো। চিন্তা করো না, ওরা ঠিক হয়ে যাবে। সাইবান খানিকটা অবাক হলো, তাকে কিছুটা লজ্জিত দেখালো। ফোন পকেটে ভরতে ভরতে সে জানালো, চিন্তা করছি না। মৃদু হাসলো ইরাম, যদিও সে কখনো কোনো পশু পাখি পালনে আগ্রহী ছিল না। তবে যারা পেলে অভ্যস্ত তাদের দেখেছে। নিজেদের আপন মানুষের মতোই তারা। পোষা প্রাণীদের ভালোবাসে ইরাম। কয়েক মুহূর্ত ভেবে হঠাৎ করে শুধিয়ে বসলো। সত্যি করে একটা কথা বলবে আলাদিন? আমাদের বিয়ের দিন ইহানের গালে ব্যান্ডেজ ছিল। জিজ্ঞেস করার পর বলল ইঁদুর কামড়েছে। ওটা কোনোভাবে তোমার সেনাবাহিনী ছিল না তো? তড়াক করে লাফিয়ে উঠল সাইবান। চেহারায় ভাবখানা এমন যেন তাকে অপমান করা হয়েছে। কি আপনার মনে হয় ওই পুংটাগুলোকে শিক্ষা দিতে আমি আমার আদরগুলোর উপর অত্যাচার করব? সি, এই ছিল আপনার মনে? নাটক কম করো। বিয়ের আগের দিন রাতে তুমি দলবল নিয়ে বাড়িতে ঢুকেছিলে। ওরা তোমার সাথেই ছিল। ছোটবেলায় সিআইডি আমি অনেক দেখেছি, বুঝেছো? একটা ঢোক গিলল সাইবান। যাকে টেনে টুনে ব্যস্ত হয়ে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, প্র্যাকটিস করে শুতে যেতে হবে। তাড়াহুড়ো করে পালাতে এসে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ইরাম তার হাত চেপে ধরে ফেলল। ভ্রু তুলে শুধালো, 1 মিনিট, তুমি তো একটা শো করতেই বরিশালে এসেছিলে, আজকে আবার কিসের শো? সাইবান ঘুরে দাঁড়ালো। নিজের হাতের কবজিতে ইরামের জড়ানো আঙ্গুলগুলো দেখলো। ঠোঁটে তির্যক হাসি ফুটলো তার। রমণীতা লক্ষ্য করে নিজের হাত সরিয়ে নিতে গেলেও পারল না। সাইবান খপ করে সেটা ধরে ফেলে উপরে তুলল। আঙ্গুলের ডগায় নিজের ঠোঁট ছুঁয়ে দিল। শিউরে উঠল ইরাম। তার তর্জনী আঙ্গুলটা দাঁতের পাটির মাঝে নিয়ে আলতো কামড় দিয়ে হাসলো সাইবান। জেলাস মাই প্রেশিয়াস। ইরাম ভেবাচাকা খেয়ে গেল। নিজের হাতটা জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে আঙ্গুল ঘষতে ঘষতে রাঙা গাল নিয়ে এসে বলল, হাজবেন্ড কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কখন ফিরবে, এগুলো কি জিজ্ঞেস করা যাবে না? কাছে এসে ইরামের কোমরে হাত রেখে তাকে সন্নিকটে টেনে নিল সাইবান। কানের লতিতে চুমু দিয়ে ফিসফিস করে আবেশিত গলায় বলল, এইভাবে হুড হার্ট হাজবেন্ড ডাকবেন না। আমার হার্ট অতি দুর্বল, সামলাতে না পারলে অ্যাটাক করে বসতে পারে। ইরাম তপ্ত অনুভব করলো। তার আঙ্গুল জোড়া সাইবানের জ্যাকেটের কাঁধের অংশে জড়িয়ে গেল। স্বামী তার নয়ন ভরে প্রতিটা প্রতিক্রিয়া খেয়াল করলো। শেষমেশ মাথার একপাশে ঠোঁট ছুঁয়ে আদরেকে দিয়ে জানালো, জেলা ঝড় কিছুই নেই। পরনারীকে সীমারেখা দেখিয়ে দেওয়ার 101টা উপায় আমার জানা আছে। তবুও যদি মনে খসখস করে তবে নিজের একটা সিলমোহর মেরে দিন। মাথা কাত করে আঙ্গুল তুলে নিজের গলার দিকটা নির্দেশ করলো সাইবান। বাঁকা হেসে বলল, আপনার দাঁতের ধার পরীক্ষা করার উপযুক্ত স্থান। অন ইট রাইট। ইরামের মনে হলো তার মাথার তালু ফট করে গরম হয়ে গিয়েছে। 2 কান থেকে বাষ্পের মতন ধোঁয়া বেরোচ্ছে। একটা জোরালো ধাক্কা দিয়ে সাইবানকে দূরে সরিয়ে দিল সে। তবে বান্দা সরে যাওয়ার আগে হাত বাড়িয়ে ইরামের কাঁধ জড়ানো সাদা শিফনের ওড়নাটা টেনে নিল। ভ্রু কুচকে ফেললো অর্ধাঙ্গিনী তার। এটা কি হলো?
প্রশ্ন শুনে হাসতে হাসতে তার ওড়নাটা নিজের গলায় মাফলারের মতন করে পেঁচিয়ে সাইবান ভ্রু নাচিয়ে জানালো। আপনার সিলমোহর। চোখ টিপ দিয়ে উল্টো ঘুরে গেল সে। শীষ বাজাতে বাজাতে হেলে দুলে রুমের বাইরে বেরিয়ে গেল। ইরাম নিজের জায়গায় দাঁড়িয়ে হতভম্ব হয়ে দেখে গেল। পরক্ষণে একটা লাজরাঙা হাসি ছড়িয়ে গেল তার ঠোঁটে। দুহাতে মুখ ঢেকে নিজের বেহা অন্তরকে সামাল দিল সে। ঘুমের মাঝে শব্দ করে নড়ে চড়ে উঠল ইজান। ইরাম দ্রুত ঘুরে দাঁড়ালো, বিছানায় চলে গেল। এই যে আম্মু এখানে কুচুপু। ইজান ঘুম থেকে উঠে পড়ায় তাকে নিয়ে খেলতে খেলতে নিজের আর্টিকেলের কাজ সেরে ফেলল ইরাম। সবকিছু ঠিকঠাক আছে নিশ্চিত হয়ে জমা দিতে দিতে রাত 9টার মতন বেজে গিয়েছে প্রায়। এর মধ্যে সুগন্ধা এসে হাজির। ইরাম আর সাইবানের রুমটায় ভালো ইন্টারনেট সার্ভিস আসে। বাড়ির অন্য জায়গায় কিছুটা দুর্বল, তাই সুগন্ধা নিজের ড্রামা দেখার সময় এখানে আসে। আজও এলো। ইজানকে কোলে বসিয়ে সে একটা কোরিয়ান ড্রামা দেখা শুরু করলো। সেই ধরনের মারামারি চলছে, থ্রিলার বোধহয়। সুগন্ধা এসব দেখে, ইরামের জানা ছিল না। তার ছেলে দিব্যি মশগুল হয়ে গেল। বুঝুক না বুঝুক সুগন্ধার সাথে সঙ্গত করে ডেপ ডেপ করে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে সে। ইরাম ছেলেকে খুব কমই স্ক্রিন টাইম দেয়, তাও না পারতে। আজ যখন সুগন্ধার সাথে মশগুল হয়েছে তখন আর বিশেষ মানা করলো না সে। এমনিতেও একটু পর খেয়ে ঘুমিয়ে যাবে। ঘড়ি দেখলো সে, সময় দেখে ভাবলো এখনই সুযোগ, সারিকাকে উপহারটা দিয়ে আসা যাক। পায়েল গিফট বক্স হাতে নিয়ে ইরাম বেরোলো। সারিকার রুমটাও 2 তলাতেই, তবে সেটা এখন ফাঁকা, ভেতরে কেউ নেই। আশেপাশে কোথাও মিসিরকেও দেখলো না ইরাম। কৌতূহলী হলো সে। গেল কোথায় নিচে? ইরাম যেই না সেই দিকে পা বাড়ালো তখনই করিডোরের দেয়ালে থাকা জানালা বেয়ে বাইরের একটা দৃশ্য চোখে পড়লো। তার বাড়ির পিছনের দিকে কলা গাছের ছোট বাগান। সেখানে ছোট একটা পুকুর আছে, তাতে মাছ চাষ হয়। সেই পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা মানব মানবীকে চিনতে ইরামের বেগ পেতে হলো না। সারিকা এবং অনুরাগ, তাদের একসাথে দেখে কেন যেন ইরামের খানিকটা ক্রোধ অনুভূত হলো। মিসির এই বাড়িতেই আছে। এই দুজনের কি মাথা খারাপ হয়ে গেছে? অনেকদিন ধরে চুপচাপ দেখে যাচ্ছে সে, যদিও এটা তার ব্যাপার নয়, সারিকার ব্যক্তিগত ব্যাপার। তবুও চোখের সামনে দেখে কতদিন চুপ থাকা যায়? আজকে কিছু না বললেই নয়। সারিকা না হয় পাগল, অনুরাগেরও বা কি সমস্যা শক্ত গলায় মানা করতে পারে না? এসব ভাবতে ভাবতে সিঁড়ি বেয়ে নেমে গেল সে। সাবধানে পুকুর ঘাটে চলে গেল। দেয়ালের পিছনে নিজেকে আড়াল করে প্রথমটায় শুনলো কথা কি হচ্ছে। যদি সাধারণ কিছু হয়ে থাকে তবে এভাবে ঢুকে পড়াটা মানানসই হবে না। আসলে আমার মনে ছিল না আপনার জন্মদিনের কথা, তাই তেমন কোনো গিফট তৈরি করতে পারিনি। অনুরাগের নরম গলা শোনা গেল। সারিকা কয়েক হাত দূরে মুখোমুখি দাঁড়ানো, মৃদু হাসলো সে। আমরা কেইবার কত কিছু মনে রাখি বল অনুরাগ? অপ্রয়োজনীয় জিনিসগুলো মস্তিষ্ক এভাবেই মুছে ফেলে। হাত জোড়া মুট করে ফেললো অনুরাগ। সে সারিকার দিকে সরাসরি তাকিয়ে নেই, দৃষ্টি পুকুরের পানির দিকে আবদ্ধ। রাতে আধারে মনে হচ্ছে কাজলা জল টলটল করছে। আপনার এভাবে এখানে আসা উচিত হয়নি। সারিকা তার কথা শুনে মাথা দুলিয়ে বলল। তুমি বা কেন চলে যাচ্ছ না? পথ তো খোলাই আছে। অনুরাগ নিজের পকেটে হাত ভরল। ভেতর থেকে যেটা বের করলো সেটা অপ্রত্যাশিত। ইরাম চোখ সরু করে অদূর থেকে দেখলো একটা নোটপ্যাড। অনুরাগ সেটার একটা পৃষ্ঠা ছেড়ে সারিকার দিকে বাড়িয়ে ধরল। রমণী প্রথমটায় অবাক হলো। সে মূলত বাড়ির বারান্দায় দাঁড়িয়ে পুকুর পাড়ে বসে নোটপ্যাডে জেল পেন দিয়ে অনুরাগকে কিছু আঁকাআঁকি করতে দেখেছিল, তাই কৌতূহলী হয়ে এসেছে। পৃষ্ঠাটা দেখে সারিকা স্তব্ধ হয়ে গেল। সাদা কাগজে কালো কলম দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে একটা মেয়েলি অবয়ব। ফুলের দোলনায় দুলছে মেয়েটি। পরনের শাড়ির আঁচল বাতাসে উঠছে। কানের উপরে চুলের খোপায় গোজা একটা ময়ূরের পালক। রাধার অবয়ব, কিন্তু চেহারার গাঁথনিতে ভাসছে সারিকা স্বয়ং। চোখ তুলে সামনে তাকালো রমণী। টের পেল তার দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। অনুরাগ নোটপ্যাডটা আবার নিজের পকেটে ঢুকিয়ে রেখে ফিসফিস করে বলল, হ্যাপি বার্থডে। এইটুকুই। অনুরাগ উল্টো ঘুরে যেতে নিল। সে আর থাকতে চায় না এখানে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে কিন্তু পেছন থেকে সারিকা খপ করে তার হাতটা ধরে ফেললো। ছবিটা নিজের বুকে চেপে টলটলে অশ্রুমাখা নয়নে আবেদন নিয়ে সে বলে উঠল, যদি এভাবে চলে যাওয়ারই ছিল তবে কেন এসেছিল আমার জীবনে? অনুরাগের হাত শক্ত হয়ে গেল। আস্তে করে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল সে, তবে সারিকা ছাড়লো না। আরো জোরালোভাবে চেপে ধরলো তার কবজি। আমি তোমায় ভুলতে পারছি না অনুরাগ। বুকটা বুঝি চুরমার হয়ে গেল অনুরাগের। চোখ জোড়া বুঝে ফেললো সহসায়। না, তার নয়নে জমা অশ্রুজল কিছুতে রমণীকে দেখতে দেওয়া যাবে না। নিজেকে সামনে দীর্ঘ প্রশ্বাস টেনে শেষমেশ সে ঘুরে দাঁড়ালো। সারিকার হাতটা এবার জোরপূর্বক ছাড়িয়ে নিল। দূরে সরে গেল কয়েক পা। এভাবে বলবেন না, আমাদের কোনো কালে মিলন সম্ভব ছিল না, আর হবেও না। অসম্ভবের কথা ভেবে নিজের বর্তমানকে নষ্ট করবেন না। তুমি এমনভাবে বলছো যেন তুমি নিজে খুব সুখে আছো, জীবনে এগিয়ে গিয়েছো, অথচ আজও তুমি তোমার চিত্তে আমাকে বাঁধো। কাগজের পৃষ্ঠায় ফুটিয়ে তোলা ছবিটা সর্বোচ্চ অর্জনের মতো করে আগলে রেখে বলল সারিকা। অনুরাগের কণ্ঠ কাঁপল। ওটা সামান্য একটা চিত্র, এর বেশি কিছু না। সামান্য? মর্মাহত মনে হলো সারিকাকে। অনুরাগ অবশেষে তার চোখের দিকে সরাসরি তাকালো। গভীর গলায় জানালো, হ্যাঁ সামান্য। আপনি চাইলে আমি আরও 5টা 10টা এঁকে দিতে পারি, আমার হাত কমবে না।
নিজেকে অদৃষ্টে বাঁধন থেকে মুক্ত করুন সারিকা। আপনার জীবন পড়ে আছে আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। তাকে আগলে নিন, অতীতকে নয়। আর দাঁড়ালো না অনুরাগ। সে জানে নিজেকে যতটুকু শক্ত রেখেছে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে সেই শক্তিটুকু আর থাকবে না। তাই সে ঘুরে হনহন করে হেঁটে চলে গেল। একবারও পিছনে ফিরে দেখলো না। যদি দেখতো তবে দেয়ালের পাশে লুকিয়ে থাকা ইরামকে ঠিকই চোখে পড়তো। অথচ আজ তার মনটা বড্ড বিষাদপূর্ণ। অনুরাগ চলে যেতে সারিকা হাঁটু ভেঙে সেখানেই বসে পড়ল। হাতের পৃষ্ঠে আঁকা চিত্রটার উপর টপ টপ করে অশ্রুফোঁটা গড়িয়ে পড়ল তার। নিষ্ঠুর পাষাণ। সেটা বুকে চেপে রেখে আপন মনে নিঃশব্দে ফোঁপাতে লাগলো সারিকা। ইরাম দ্বিধান্বিত হলো। বুঝতে পারল না হস্তক্ষেপ করা উচিত নাকি চলে যাওয়া উচিত। সে সিদ্ধান্ত নেওয়ার আগে তৃতীয় এক ব্যক্তির উপস্থিতি সেখানে টের পাওয়া গেল। মৃদু পদশব্দ। ইরাম অবাক হয়ে গেল। আর কেউ ছিল নাকি আশেপাশে? সে তো আসার সময় খেয়াল করেনি। তার বুকটা চেপে এলো যখন সে দেখলো বাড়ির পিছন দিক দিয়ে ধীরে ধীরে হেঁটে সারিকার সামনে গিয়ে দাঁড়ালো মিসির। পদশব্দ শুনে সারিকা মুখ তুলে তাকালো। সামনে দণ্ডায়মান মানুষটাকে দেখে সে জমে গেল নিজের জায়গায়। কয়েক মুহূর্ত মনে হলো তার বিবেক বুদ্ধি লোপ পেয়ে গিয়েছে। মিসির, ফিসফিস করলো সে কাঁপা কাঁপা গলায়। মিসিরের চেহারা অত্যন্ত শান্ত, কিছুই বোঝা যাচ্ছে না। সে কি অনুরাগ আর তাকে একসাথে দেখেছে? কথাবার্তা শুনেছে সারিকা টের পেল না। মিসির তো রাস্তার মোড়ে টং দোকানে চা খেতে যাবে বলে বেরিয়েছিল। ফিরল কখন? ফিরলেও পেছন দিক দিয়ে কেন এলো? মিসির হাঁটু মুড়ে সারিকার সামনে বসলো। প্রশস্ত নয়নে একবার স্ত্রীর অশ্রু ভেজা মুখ এবং পরক্ষণে তার বুকে আগলে রাখা পৃষ্ঠাটা দেখলো। সামান্য হাসি ফুটলো তার ঠোঁটে, পরিহাসের হাসি। একটি হাত বাড়িয়ে দিল সে সারিকার গাল ছুঁয়ে বৃদ্ধাঙ্গুলে সযত্নে মুছে দিতে লাগলো অশ্রুফোঁটা। ভালোবাসার মানুষটাকে আপন করে না পাওয়ার যাতনা মাপার দুনিয়াবি কোনো মাপকাঠি নেই। মিসিরের কণ্ঠটা জাদুকরি শোনালো, নমনীয়, গভীর, আরামদায়ক। সারিকা চোখ বুজে ফেললো, নিজেকে এলিয়ে দিল স্বামীর ছোঁয়ায়। মিসির এবার দুহাত বাড়িয়ে তার মুখটা ধরে সব অশ্রু মুছতে মুছতে বলে গেল, ভালোবাসা ভোলা যায় না। বুকের এক কোণা দখল করে রাজ করে সে অন্তিম নিঃশ্বাস অবধি। আমরা মানুষেরা সে নিষিদ্ধ রাজ্যে বিচরণ করতে পছন্দ করি, অথচ সেই রাজ্যে প্রবেশ করব কি করব না সে নির্বাচনটা আমাদের হাতেই থাকে। চোখ খুলে গেল সারিকার। প্রসারিত দৃষ্টিতে দেখে গেল সেই মিসিরকে। লোকটা রাগ করছে না, ক্ষোভ দেখে কথাও বলছে না, অথচ তার উচ্চারিত প্রতিটা বাক্যে বিষণ্ণ বাস্তবতা মেশানো। সারিকাকে তাকাতে দেখে মিসিরের সূক্ষ্ম হাসিটা আরেকটু বিস্তৃত হলো। তুমি নিষিদ্ধ রাজ্যে বিচরণের সিদ্ধান্ত নিয়েছো সারিকা। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, শুধু নিজের প্রতি আফসোস আছে। দুঃখিত, আমি কোনোদিন তোমার আপন হতে পারলাম না। না সারিকা কিছু উচ্চারণ করতে যাচ্ছিল কিন্তু পারল না। মিসির হুট করে উঠে দাঁড়িয়ে পড়ল, হাঁটু ঝেড়ে একদম স্বাভাবিক গলায় জানালো, আমার অফিসে জরুরি কাজ আছে। আমি আজকে রাতের বাসে ঢাকায় ফিরে যাচ্ছি। তুমি সবার সাথে ঘুরে ফিরে এসো। ঢাকায় গেলে পরে দেখা হবে। গুড বাই। মিসির। লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল সারিকা। হাত বাড়িয়ে দিল স্বামীকে ধরার জন্য কিন্তু পারল না। মিসির ইতিমধ্যে দ্রুত পায়ে এগুতে শুরু করেছে। মিসির, লিসেন টু মি প্লিজ। কিন্তু মিসির আর পিছনে ফিরে তাকালো না, হেঁটে বাড়ির ভিতর ঢুকে গেল। থামলো সে ক্ষণিকের জন্য, তবে সারিকার ডাকের কারণে নয়। মাথা সামান্য কাত করে দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে থাকা ইরামকে দেখলো সে। উভয়ের মাঝে কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি বিনিময় হলো, এইটুকুই। মিসির না কিছু বলল, না কোনো প্রতিক্রিয়া দেখালো, হেঁটে ভেতরে চলে গেল। ইরাম তখনও ঠায় দাঁড়িয়ে থাকলো। নিজেকে কেমন যেন আহাম্মক এবং নীচ মনে হচ্ছে তার। এখানে আসা উচিত হয়নি। এসেছেও বা যখন, তখন কিছু না করে চুপচাপ দাঁড়িয়ে থাকাটাও হয়তো উচিত হয়নি। একটা আলিশান হোটেলের রুফটপে প্রাইভেট পার্টির আয়োজন। জায়গাটা যথেষ্ট রুচিসম্পন্ন। খোলা আকাশের নিচে চকচকে টাইলসের মেঝে। সেখান দিয়ে হেঁটে গেলে আয়নার মতো নিজের প্রতিফলন দেখা যায়। খোলা বাতাসে প্রাকৃতিকভাবে একটা শীতল অবস্থা বিদ্যমান। লাল, নীল এবং সবুজ রঙের মৃদু আলোর বাতিতে সাজানো চারিপাশ, তাতে অদ্ভুত একটা মোহময়ী পরিবেশ সৃষ্টি হয়েছে। জায়গায় জায়গায় সাজিয়ে রাখা শোপিস, কৃত্রিম গাছের আদলে তৈরি সাদা আলোর কিছু কারুকার্য। দেখলে মনে হবে গাছের গায়ে তুষারপাত হয়েছে। স্টেজটা ইলেকট্রনিক লাইট দিয়ে সাজানো। পিছনে বিশাল একটা এলইডি স্ক্রিন, তাতে ইংরেজি অক্ষরে নিয়ন আলোয় ভাসছে নামটা ডিজে আলাদিন। সাইবান দাঁড়িয়ে আছে স্টেজের উপর। কয়েক মিটার উঁচু ডায়াস বসিয়ে তাতে কন্ট্রোল প্যানেল সেট করে দেওয়া হয়েছে। ওঠানামার জন্য সিঁড়ির ব্যবস্থা আছে। এখানের বেশিরভাগ মানুষ অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী বলে মনে হচ্ছে। মখমলি সোফায় বসে নিজেদের মাঝে গল্প করছে। অনেকে আবার জুসের গ্লাস হাতে ইতিউতি হাঁটাহাঁটি করছে। সাইবান কন্ট্রোল বোর্ড ঠিকঠাক করে নিচ্ছে। একটা মৃদু সুর বাজিয়েছে সে অর্কেস্ট্রার আদলে। অভিজাত ভাব স্পষ্ট। এখনো পার্টি পুরোদমে শুরু হয়নি। কারো অপেক্ষায় আছে অতিথিগণ। নিজের হেডফোন কানে লাগিয়ে যখন সাউন্ড ঠিকঠাক আছে কিনা সাইবান দেখে নিচ্ছে, তখনই দুজন স্যুট পরিহিত লোক স্টেজের কাছে এসে দাঁড়ালো। এর মধ্যে একটুখানি মোটা এবং খাটো টাকমাথার একটা লোক ভারী গলায় বলল,
মিস্টার আলাউদ্দিন। সাইবান মাথা ঘুরিয়ে তাকালো, হেডফোন খুলে স্টেজ থেকে নেমে এলো, তার দিকে হাত বাড়িয়ে দিল লোকটা করমর্দনের উদ্দেশ্যে। সাইবান হ্যান্ডশেক করতেই বিরাট হাসি ফুটলো লোকটার চেহারায়। আসলে আপনাকে দেখে কি যে ভালো লাগছে, এতদিন শুধু শুনেছি, আজ সামনাসামনি দেখার সৌভাগ্য হলো। ধন্যবাদ আমাদের অফারটা গ্রহণ করে এত আর্জেন্টলি শো করতে আসার জন্য। ওয়েলকাম মিস্টার চৌধুরী। ম্যানেজার ছেলেটার কাছ থেকে মোটামুটি ডিটেলস নিয়েছে সাইবান। হাত সরিয়ে নিয়ে অপর লোকটার উদ্দেশ্যে সম্মানের দৃষ্টিতে চেয়ে আবারও মিস্টার চৌধুরীর দিকে ফিরল সে। তো দেরি কিসের? আমার শ্বশুর করতে পারে? ওহ দুঃখিত, আসলে এই পার্টিটা যার উদ্দেশ্যে দেয়া তিনি এখনো এসে পৌঁছাননি। সাইবান ভ্রু উঁচু করলো, তার প্রশ্নের প্রয়োজন হলো না। মিসেস চৌধুরী নিজে থেকেই বলতে লাগলেন, আসলে আমাদের কোম্পানির সাম্প্রতিক বিরাট সাফল্যের জন্য আমরা সব এমপ্লয়িরা মিলে আমাদের বসের জন্য এই সারপ্রাইজ পার্টিটা প্ল্যান করেছি। আই সি। আমি নিশ্চিত আপনার বস খুব খুশি হবেন। মৃদু হাসলো সাইবান। মিস্টার চৌধুরী বোধহয় আরো কিছু বলতে চাচ্ছিলেন কিন্তু পারলেন না। হালকা গুঞ্জন সৃষ্টি হলো প্রবেশ পথে। বস এসে পড়েছেন বোধ হয়, আমি রিসিভ করে আসি। মিস্টার চৌধুরী এবং তার সাথে লোকটা তাড়াহুড়ো করে চলে গেল। সাইবান বুকে দুবাহু বেঁধে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে গেল চারিপাশে তোড়জোড়। এমন মুহূর্তে দুজন রমণী তার কাছে এলো। মিস্টার ডিজে, একটা সেলফি নিতে পারি আমরা? পার্টি শাড়ি পরিহিত এক যুবতী অতি উত্তেজনা নিয়ে বলল। সাইবান মাথা দুলিয়ে বলল, শিওর। দুজন সাইবানের দুই পাশে দাঁড়ালো। একজন রমণী বেশ সাবলীল এবং শান্ত থাকলেও যুবতী মেয়েটা সাইবানের গা ঘেঁষে এলো একেবারে। কাঁধে কাঁধ মিশিয়ে আইফোন উঁচিয়ে ধরলো। সাইবান তৎক্ষণাৎ ক্যামেরার সামনে নিজের হাতটা তুলে ধরলো। এক্সকিউজ মি। হাত বাড়িয়ে মেয়েটার হাত থেকে ফোনটা নিজের হাতে নিল সাইবান। তাতে তার অনামিকায় জ্বলতে থাকা সিলভার আংটিটা স্পষ্ট দেখা গেল। আমি ক্লোজভাবে ছবি তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। ইফ ইউ ডোন্ট মাইন্ড লেডিস। রমণীদের থেকে খানিকটা দূরত্ব রেখে এর সামনে দাঁড়ালো সাইবান। নিজের হাতে সেলফি তুলে দিল, অতঃপর ফোনটা ফিরিয়ে দিল যুবতীকে। সেলফিতে তখন স্পষ্টত দেখা যাচ্ছে সাইবানের গলায় মাফলারের মতন পেঁচানো মেয়েদের ওড়না আর আঙ্গুলে আংটি। দুজনে মেয়ে একে অপরের সঙ্গে নীরব দৃষ্টি বিনিময় করলো। থ্যাংক ইউ সো মাচ। হেসেই বলে দুজন চলে গেল। তারা যাওয়ার সময় সাইবান খেয়াল করলো অন্য মেয়েটি সেই গা ঘেঁষা যুবতী মেয়েটাকে কি যেন বোঝাচ্ছে, খুব সম্ভবত কিছু নিয়ে শাসন করছে। সাইবান আর বেশি দেখলো না, চোখ সরিয়ে নিয়ে প্রবেশপথের দিকে তাকালো। সেখানে ছোটখাটো একটা ভিড় জমে গিয়েছে। প্রথমটাই কিছু দেখতে পেল না সাইবান। ভিড় কিছুটা পাতলা হয়ে আসতে ধীরে ধীরে উন্মোচিত হলো কাঙ্ক্ষিত দৃশ্যটি। সাইবান অজান্তে পকেটে দু হাত ঢুকিয়ে ধারালো দৃষ্টিতে তাকালো সেদিকে। দীর্ঘকায় এক বলিষ্ঠ পুরুষ, ভিড়ের মাঝে সবার আগে চোখে পড়ার মতন চেহারা, তীক্ষ্ণতা চেহারার গাঁথুনিতে, টানা শকুনের মতো চোখ, চিবুকে অতি সূক্ষ্ম দাড়ির রেখা, চুলগুলো হালকা কোকড়ানো বাবরি ধরনের, একগুচ্ছ নুয়ে আছে কপালের একপাশে, ভারী এই শরীরে জড়ানো কালো স্যুট, এর উপরে আবার পা অব্দি লম্বা কালো ওভারকোট, হাতের কবজিতে রূপালী বর্ণের একটা ঘড়ি চকচক করছে। ওটা সত্যিকারের রূপার তৈরি হলেও হতে পারে। চোখে একটা রিমলেস চশমা, মুখাবয়ব অতি শান্ত। লোকটা আসলে সুদর্শন এবং স্টাইলিশ, এতটুকুতে কোনো সন্দেহ নেই। নিজের কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করছে সে হেসে হেসে। অতঃপর হুট করেই তার চোখ জোড়া ঘুরে পড়ল অদূরে দাঁড়ানো সাইবানের উপর। এক চুল নড়ল না সাইবান, নিজের দৃষ্টিও সরিয়ে নিল। সাইবান নিজের দৃষ্টিও সরিয়ে নিল না। ঠিক যেভাবে এতক্ষণ তাকিয়ে পর্যবেক্ষণ করেছে এখনও সেভাবেই তাকিয়ে রইল। লোকটা নিজেকে ছাড়িয়ে নিল, অতঃপর শান্ত ভঙ্গিতে লম্বা পা ফেলে সাইবানের দিকে হাঁটা দিল। পার্টিতে পিনপতন, নীরবতা নেমে এলো। শুধু স্টেজ থেকে মৃদু অর্কেস্ট্রা মিউজিকের ধ্বনি ভেসে আসছে। বাকিরা যেন শ্বাস নেওয়া ভুলে গিয়েছে। লোকটা সরাসরি সাইবানের সামনে এসে দাঁড়ালো, এতটা সন্নিকটে যে চাইলেই হাত বাড়িয়ে ছুঁয়ে দেওয়া যাবে। সাইবান এক সেকেন্ডের জন্য তার চোখ থেকে নিজের দৃষ্টি সরালো না, পলক পর্যন্ত ফেললো না। লোকটা উচ্চতায় তার চাইতে ইঞ্চি দেড়েক লম্বা, কিন্তু মুখোমুখি দাঁড়ানোর পরও উচ্চতার পার্থক্যটা বিশেষ বোঝা গেল না সাইবানের শক্তিশালী শারীরিক গঠনের কারণে। তবে উভয়ের চেহারা, বয়স এবং অভিজ্ঞতার পার্থক্য স্পষ্ট। নিজের চিবুকে হাত ঠেকিয়ে লোকটা সাইবানকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলো। 1 ইঞ্চিও বাদ পড়ল না। পায়ের জুতো থেকে মাথার চুল পর্যন্ত সবকিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। অবশেষে গলায় পেঁচানো ওড়নাটার উপর দৃষ্টি স্থির হলো তার। তির্যক এক হাসির ধারা ফুটল পুরুষেরই ঠোঁট জুড়ে। আজকালকার ফ্যাশন খুবই বিনোদনমূলক, তাই না? কণ্ঠটা ভারী কি প্রভাবশালী। সাইবান এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে নিজের গলার দিকে তাকিয়ে পুনরায় সামনে ফিরল, কারণ ছাড়াই মুচকি হাসলো। এত রঙে চঙে জিনিসের এই বর্ণহীন সাদাতে চোখ আটকালো। মাথা কাত করলো সাইবান। সরাসরি লোকটার চোখের দিকে চেয়ে বিস্তৃত হাসি নিয়ে বলল, আপনি মনে হয় সাদাতে খুব ভয় পান মিস্টার মির্জা।
কাফনের রং বলে কথা। একজন রোগীর রিপোর্ট দেখতে দেখতে হাসপাতালের করিডোর ধরে হেঁটে যাচ্ছেন সামিয়া। তিনি একজন হাসপাতালের গাইনোকোলজির সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত। দেশের অন্যতম বিখ্যাত প্রাইভেট হাসপাতাল এটি। ঢাকা মেডিকেল কলেজ থেকে সমস্ত পড়াশোনা শেষ করে তিনি পরবর্তীতে এখানে নিযুক্ত হয়েছিলেন। আজ কতগুলো বছর পেরিয়ে গেল হিসাব নেই তার, অথচ কাজের প্রতি ডেডিকেশন যেন আজও ঠিক প্রথম দিনের মতোই। এজন্য ডাক্তার মহলে তিনি বিশেষ সমাদৃত এবং রোগীদের মাঝে বেশ জনপ্রিয় বটে। আজ কোনো অপারেশন নেই তার, এমার্জেন্সি না হলে বিশেষ কোনো চাপ পড়ার কথা না, তবু তিনি বাড়ি থেকে হাসপাতালে চলে এসেছেন, কারণ বাড়িতে আহমেদ আছেন। এই লোকটার আশেপাশে থাকার ধৈর্য তার ফুরিয়েছে বহু আগে। করিডোর ধরে হাঁটতে হাঁটতে নিজের অফিসে চেম্বারের দিকে যাচ্ছিলেন তিনি। ঠিক এমন সময় পেছন থেকে একটা উৎফুল্ল ডাক ভেসে এলো। ম্যাম। সামিয়া থমকালেন। পিছনে ঘুরে তাকাতেই দেখলেন এক যুবক দণ্ডায়মান, ফর্মাল শার্ট এবং প্যান্টের উপর সাদা অ্যাপ্রন জড়ানো, গলায় ঝুলছে স্টেথোস্কোপ, শ্যামল চেহারা, পাবড়ি গোছে চুল, গালে খয়েরি রঙা তিলের মতন, ইংরেজিতে ওগুলোকে ফ্রেকলস বলে, চোখে গোল ফ্রেমের রিমলেস চশমা, ঠোঁটে চওড়া হাসি। একে চেনা চেনা লাগছে, কিন্তু হাসপাতালে আগে কোথাও দেখেছেন বলে মনে পড়ছে না। আইডি ব্যাজে ঝুলছে তার শার্টের বুক পকেটে মেডিকেল অফিসার আদিত্য দেবনাথ। পুরাতন ডাক্তাররা এতটা ফিটফাট হয়ে চলেন না, এত উত্তেজনা এবং নিয়মকানুন রক্ষা শুধু নতুনদের মাঝে দেখা যায়। আদিত্য নামটাও চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক কোথায় দেখেছেন মনে পড়ল না সামিয়ার। ততক্ষণে মেডিকেল অফিসার আদিত্য নামক যুবকটি এগিয়ে এসে কোনো কথাবার্তা ছাড়াই নুয়ে সামিয়ার পা ছুঁয়ে নমস্কার করতে শুরু করলো। সামিয়া ভেবাচাকা খেয়ে গেলেন। নতুনদের অনেকেই এমন করে, বিশেষ করে ইন্টার্নশিপ করা ছেলে মেয়েগুলো। থাক বাবা, বেঁচে থাকো। তুমি? আমি আদিত্য, চিনতে পারেননি ম্যাম? উঠে দাঁড়ালো আদিত্য, তার হাসিটা আগের মতোই ঝকঝকে। সামিয়াকে খানিক ভ্রুকুচকে তাকাতে দেখে সে বলল, মৌসুমী দেবনাথের ছেলে। ও। সামিয়ার চেহারায় বিরাট প্রফুল্লতা ফুটল। মৌসুমী দেবনাথ তার বেশ কয়েক বছর আগেকার একজন রোগী, মূলত জরায়ুর সমস্যা নিয়ে এসেছিলেন। এরপর থেকে যে কয়েক বছর বেঁচেছিলেন সামিয়ায় তার চিকিৎসা করেছেন। শেষমেশ অবশ্য মৌসুমীকে বাঁচানো যায়নি, জরায়ুতে ক্যান্সার ধরা পড়েছিল। চিকিৎসায় সামিয়া অনেকটাই সাহায্য করেছিলেন। আদিত্য তখন ঢাকা মেডিকেলের শিক্ষার্থী ছিল। দুনিয়া এক মা ছাড়া তার আর কেউ ছিল না। সামিয়া দেখেছেন বছর বছর ধরে কিভাবে সংগ্রাম হয়েছিল এই ছোট্ট পরিবারটির। আদিত্যর সঙ্গে পরবর্তীতে আর দেখা হয়নি সামিয়ার। শেষবার মৌসুমীর মৃতদেহ হস্তান্তরের সময় দেখেছিলেন ছেলেটিকে, দুহাত ভরে দোয়া করেছিলেন ছেলেটা অনেক বড় ডাক্তার হবে। আজ সেটাই তার সামনে বর্তমান। সামিয়া খানিক গর্ববোধ করলেন। আদিত্যকে নতুন করে দেখলেন, তখন ছেলেটাকে দেখতে বাচ্চা মনে হতো, মায়ের আঁচল ধরে বসে থাকতো। এই একটা জীবন রক্ষার জন্য কত প্রার্থনাই না সে করেছে, কিন্তু জন্ম আর মৃত্যু তো জগতের নিশ্চিত সত্য। সেই সত্যের সঙ্গে লড়াই করে সাধ্যকার। বর্তমান আদিত্যকে দেখতে একজন সুপুরুষ মনে হচ্ছে, বয়সটা সাইবানের কাছাকাছি। তাই সামিয়ার আরও বেশি মায়া অনুভূত হলো। হাসপাতালের নিজস্ব ক্যান্টিনে ব্যবস্থা আছে ডাক্তার এবং কর্মীদের জন্য। সেখানে গেলেন সামিয়া আদিত্যকে নিয়ে। দুজনে কফি নিয়ে একটা টেবিলে বসে আলাপ করলেন। সামিয়া শুনলেন কিভাবে মৌসুমী চলে যাওয়ার পর কত সংগ্রাম করে আজকের এই জায়গায় পৌঁছেছে আদিত্য। সে চাইলে বিসিএস দিয়ে সরকারি হাসপাতালে চাকরির চেষ্টা করতে পারত, কিন্তু সামিয়ার প্রতি একটা আলাদা শ্রদ্ধাবোধ এবং অনুরাগ আছে তার, তাই এখানেই আবেদন করেছিল। অসাধারণ ফলাফল এবং ইন্টারভিউয়ে বেশ ভালো করায় তাকে মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজকে তার দ্বিতীয় দিন। গতকাল সামিয়াকে সে খুঁজেছিল, কিন্তু সামিয়া বিশেষ কাজে অন্য একটা হাসপাতালে গিয়েছিলেন বিধায় সাক্ষাৎ হয়নি। ম্যাম, আপনি আমার আইডল। সত্যি বলতে আপনার সহযোগিতা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার মাও আপনার মাঝে ডাক্তার নয়, বরং যেন সঙ্গিনী খুঁজে পেয়েছিলেন। তার অন্তিম সময়টাকে মধুর করার জন্য আপনার কাছে যত কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন কম হয়ে যাবে। সামিয়া মুচকি হাসলেন, হাত বাড়িয়ে আদিত্যর কাঁধ চাপড়ে দিয়ে বললেন, হয়েছে ছেলে, আর বলতে হবে না। তোমাকে এখানে দেখে আমি কতটা খুশি হয়েছি বোঝাতে পারবো না। প্রার্থনা করছি তুমি আরও অভিজ্ঞ হও, আরও ভালো জায়গায় পৌঁছাও। কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি তো আছি এখানে। থ্যাংক ইউ ম্যাম। আদিত্য খানিক লজ্জাবোধ হাসলো। ছেলেটার মুখটা নিঃশব্দে কিছুক্ষণ দেখলেন সামিয়া, অতঃপর শুধালেন, তারপর বলো, ব্যক্তিগত জীবনে কেমন আছো? কোনো সমস্যা নেই এখন? আর এই আশাই রাখছি। মাথা নাড়ল আদিত্য। না ম্যাম, সৃষ্টিকর্তার আশীর্বাদে আর কোনো সমস্যা নেই। হাসপাতালের কাছাকাছি যে কোয়ার্টার আছে ওখানেই বাসা ভাড়া দিয়েছি, 10 মিনিটের পথ। আসি যাই, একলা মানুষ, দিন চলে যায়। সামিয়া ভ্রু তুললেন। এখনো একলা? জীবনে সেটেল হওয়ার চিন্তা তো একবার করাই যায়। আফটার অল মানুষ সামাজিক প্রাণী। সেটা তো ঠিক, কিন্তু অনাথকে কেই বা মেয়ে দেবে?
হুট করে সামিয়া থমকালেন, এক মুহূর্ত নিষ্পলক তাকিয়ে রইলেন। তার মাথায় কিছু একটা একেবারে হঠাৎ করে উদয় হয়েছে। কেন? তুমি আজকালকার ছেলে, মনের মানুষ নেই? বন্ধুসুলভ প্রশ্ন ছুড়ে দিলেন সামিয়া। তার নিশ্চিত হওয়া দরকার। তাতে শ্যামলা গালে লালিমা ছাপ পড়ল আদিত্য। ম্যাম কি যে বলেন, আমার যে জীবন, পড়াশোনা, চাকরি, ঘর সামলালে যে কয় ঘন্টা ঘুমানোর সময় পাই সেটাই তো ভগবানের দয়া। তা ঠিক। সামিয়া হাত ঘড়ি দেখলেন, তারপর উঠে দাঁড়ালেন। ও, আমার একজন রোগীকে দেখতে হবে এখন, কিছু মনে করো না। সামনে তোমার সাথে আরও কথা হবে, নাম্বারটা দিও তোমার। ফোন বাড়িয়ে দিলেন সামিয়া। আদিত্য তৎক্ষণাৎ সেটা নিয়ে নিজের নাম্বারটা সেভ করে দিল। পরে দেখা হচ্ছে তাহলে, ভালো ছেলে। ম্যাম লজ্জা পেল আদিত্য, তাতে তার পিঠ চাপড়ে মুচকি হেসে সামিয়া চলে এলেন। আদিত্য দাঁড়িয়ে থাকলো না, সে নিজের কাজে চলে গেল। করিডোর ধরে পুনরায় অফিস চেম্বারে ফিরে যেতে যেতে ফোনে সেভ করা নাম্বারটা দেখলেন সামিয়া। হয়তো সুগন্ধার বাবাকে দেওয়া কথাটা রাখার সুযোগ অবশেষে হয়েছে তার। পার্টি চলছে আপন গতিতে, মিউজিকের বিট এবং খোলা বাতাসের উন্মাদনায় দোল উঠছে মনে মনে। হেলে দুলে আনন্দ উদযাপন করছে সকলে। একপাশে একটা সোফায় বসে বিস্কিট গ্লাস হাতে চারিপাশ নীরবে পর্যবেক্ষণ করছে অরণ্য। গ্লাসের ভিতরে বরফের টুকরোগুলো ঘোরাতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। ঠোঁটে ঠেকিয়ে সেই স্বাদ নিতে নিতে স্টেজের দিকে নিগুড় নয়নে চেয়ে আছে সে। সেখানে বিট বক্সের পিছনে লাফিয়ে চলা ছেলেটার উপর থেকে নজর সরছে না তার। সাইবান জ্যাকেট খুলে ফেলেছে, তাতে নিচে হাফাতা টি শার্ট বেরিয়ে এসেছে, যার দরুন শক্তিশালী মাংসপেশির গঠন স্পষ্টত চোখে লাগছে। হালকা ঘেমে উঠেছে ছেলেটা, তাতে উজ্জ্বল ত্বক কেমন চিকচিক করছে। সাদা ওড়নাটা এখনো গলায় ঝুরছে। সুদর্শন বেপরোয়া দুঃসাহসী পাগলাটে, মনে মনে ভাবল অরণ্য। দুর্বোধ্য একটা হাসি ফুটল তার ঠোঁটে। এই খেলাটা জমে ক্ষীর হবে বলেই মনে হচ্ছে। উইস্কির গ্লাসে রেখে দিয়ে 2 আঙ্গুল তুলে পাশের একজনকে ইশারা করলো। সে লোকটা এগিয়ে আসতে তার কানে কানে কোনো নির্দেশনা দিল অরণ্য। পরক্ষণে এই লোকটা ভিড়ে উধাও হয়ে গেল। ফিরে এলো একটা মাইক্রোফোন নিয়ে। অরণ্য হাতে দিতেই সে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, পায়ে পায়ে এগিয়ে গেল সামনে। অতিথি এই সকলে বসকে লক্ষ্য করে মুহূর্তে সরে জায়গা করে দিল। অরণ্য কণ্ঠ পরিষ্কার করে মাইক্রোফোনে বলে উঠল, হ্যালো। বসের কণ্ঠস্বর সাউন্ড সিস্টেমে প্রতিধ্বনিত হতেই নাচ এবং উদযাপনে ব্যস্ত থাকা সকলে জমে গেল। মুহূর্তে ভদ্রবেশে দাঁড়িয়ে গেল চারিপাশে। স্টেজের উপর থাকা সাইবান বাটন টেনে ভলিউম কমিয়ে দিল, কান থেকে নামিয়ে রাখলো হেডফোন। সুচারু নজরে সামনের দিকে তাকালো। অরণ্য শকুনে চোখ জোড়া বারবার তার দিকেই আবদ্ধ। মুচকি হাসলো সে, অমায়িক এক হাসি। আজকের এই মনোমুগ্ধকর আয়োজনের জন্য আমি আমার প্রত্যেক কর্মচারীকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমার জন্য এত বিশাল একটা সারপ্রাইজ প্ল্যান করেছেন। আমার অনুভূতি ব্যক্ত করাটা দুষ্কর। আশেপাশে উৎসাহ এবং হাততালি ঝড় উঠল। বসকে কেই না খুশি করতে চায়। অরণ্যর হাসিটা ক্রমশ বিস্তৃত হলো। সে স্টেজের দিকে তাকিয়ে বলল, মিস্টার চৌধুরী, রাকিন, রুবি, লাইলা, আপনাদের সবাইকে ধন্যবাদ এই আয়োজনটা এত সুন্দরভাবে করার জন্য। আপনারা সবাই আমার জন্য এত কিছু করেছেন, তাই আমারও উচিত নয় কি আপনাদের উদ্দেশ্যে কিছু করা? বলুন, কি চান আপনারা? চারিপাশে এই গুঞ্জন উঠে গেল। না না বস, এই উদযাপনে আপনি সামিল হয়েছেন তাতে আমরা খুশি। হ্যাঁ, আমাদের প্রত্যেকের জন্য অনেক বড় পাওয়া। কোম্পানির সাফল্য আমাদের সাফল্য। সকলে এ তোষামোদে ব্যস্ত হয়ে পড়ল। অরণ্য বিনোদনমূলক দৃষ্টি নিয়ে সবটাই দেখে গেল। অতঃপর ভিড়ের মাঝখান থেকে হঠাৎ একজন হাত তুলে বলে উঠল, বস বস, আপনার গলায় একটা গান শুনতে চাই। কথাটা ঠিক কে বলেছে দেখা গেল না। এর আগেই একযোগে বাকিরা বলে উঠল, হ্যাঁ, আপনার গলায় গান আমাদের উপহার। সবাই একযোগে হাততালি দিয়ে উঠল, যেন মহাবিখ্যাত কোনো গায়ককে উদ্দীপনা যোগানো হচ্ছে। বসের মন ভোলানোর জন্য মানুষ কত কিছুই না করে। বাঁকা হাসলো অরণ্য। চারিপাশে উন্মাদ উত্তেজনা থামাতে একটা হাত তুলে বলল, ওকে ওকে ফাইন, একটা গান তো গাইতে সমস্যা কোথায়? ইয়ে, সিং সিং। অবশ্যই, তবে আমার সঙ্গে আমাদের ডিতে সং করলে ব্যাপারটা জম্পেশ হয়। বলুন। এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো চারিদিকে। কেউ কোনো টু শব্দ করলো না। স্টেজের উপর থেকে নির্লিপ্ত চেয়ে রইল সাইবান। অরণ্য হাসি মুখে তাকালো তার মুখ পানে। আফটার অল, আমি শুনেছি আমাদের ভেরি মাচ ট্যালেন্টেড ডিজে গান কম্পোজিংও করে। ওনার গায়কীয় অসাধারণ ধরে নিচ্ছে, সঙ্গত করতে ক্ষতি কি?
ডিজে আলাদিন, ডিজে আলাদিন। অরণ্যর কথার তালে সবাই অদ্ভুত এক উল্লাসে ফেটে পড়ল। দৃষ্টি শুরু হয়ে এলো সাইবানের। অরণ্য ঠিক কী করতে চাইছে তার বোধগম্য হলো না। তবে এমন ওপেন চ্যালেঞ্জে পিছুপা হওয়ার বান্দা সে নয়। মৃদু হাসলো সে। তাই প্যানেলে হাত বাড়িয়ে সাউন্ড ঠিকঠাক করতে করতে সে বলল, লাভ বই, ক্ষতির কিছু তো দেখছি না। জায়গাটা কোনো স্টেডিয়াম নয়, তবুও বাকিদের তীব্র উল্লাস ধ্বনিতে অনুভূত হলো যেন স্টেডিয়ামে হাজার দর্শকের মাঝে পারফর্ম করতে যাচ্ছে কোনো বিখ্যাত শিল্পী। তৎক্ষণাৎ হাতে উঠে এলো মোবাইল ফোন। কোনো কর্মচারী নিজের বসের গান গাওয়ার মুহূর্তটা একবার দেখায় সন্তুষ্ট হবে না, এমন সুযোগ কেউ ছাড়ে? ফ্ল্যাশ জ্বলে উঠলো তারার মতন। ছোট একটা কনসার্ট হল মনে হলো জায়গাটাকে। অরণ্য ঠোঁটের সামনে মাইক্রোফোন ধরলো। তার খড়খড় এবং খানিকটা বেসুরা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। একলা পাছে হেতা পালা যাবে কোথা। গানের সুর ধরতে ধরতে স্টেজে জমে গেল সাইবান। ঝট করে ফিরে তাকালো। তার চেহারায় প্রথমবারের মতন বিস্ময় ফুটলো। অরণ্য তাতে বিরাট এক হাসি উপহার দিল। তার গায়কই মোটামুটি, কিন্তু গুরুগম্ভীর কণ্ঠটার সাউন্ড বক্সে হালকা সুরের মিশেলে এমনভাবে ধ্বনিত হচ্ছে যে মন্ত্রের মতন লাগছে। অশুভ মন্ত্র। আশেপাশের সকলে এতক্ষণ যাবৎ চিৎকার করছিল, তালি দিচ্ছিল, তবে সবাই এখন মন্ত্রমুগ্ধ। ড্যাব ড্যাব করে চেয়ে আছে দৃশ্যপটে। অরণ্য ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে যেতে যেতে গাইতে থাকলো, চৌদিকে ঘিরিয়ারে রাখবো, চৌদিকে ঘুরিয়ারে রাখবো, শখ সখী গণে। তেজি হয়ে উঠল অরণ্যর কণ্ঠস্বর। যেন কোনো গান গাইছে না, সে সরাসরি কথা বলছে সাইবানের সঙ্গে। বরফের ন্যায় চেয়ে রইল সাইবান। অরণ্যর কণ্ঠ তার কানে গত্যা খেল বারংবার। আজ পাশা খেলবো রে শ্যাম। ঠোঁটে অমায়িক হাসিটা ক্রমশ অদ্ভুতরে হয়ে উঠল অরণ্যর। তার ছন্দ, সুর এবং ব্যাখ্যাতীত উপস্থাপন যেন প্রত্যেকের আত্মার শক্তিকে নিংড়ে দিয়েছে। এর মোকাবেলা করে সাধ্য বোধ হয় একজনেরই। নিজের বরফ সত্তা ত্যাগ করে মাইক্রোফোন হাতে স্টেজ থেকে নেমে এলো সাইবান। তার চেহারাটা আর আগের মতন শান্ত নির্লিপ্ত নেই, তাতে ফুটে উঠেছে অজানা এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিপাক। গলায় ঝোলানো সাদা ওড়নাটা ভালো মতো পেঁচিয়ে কাঁধের এক পাশে তুলে দিয়ে দুলে হেঁটে আস্তে আস্তে সাইবান অরণ্যর বিপরীতে গিয়ে উঠল। অরণ্যর কণ্ঠের তুলনায় সাইবানের কণ্ঠস্বর একেবারেই আলাদা, অস্বাভাবিক রকমের আলাদা। সুরেলা, গুরুগম্ভীর এবং অব্যক্ত অনুভূতিতে পূর্ণ। হঠাৎ করে শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠতে পারে, মনে হবে যেন কোনো অশরীরী গাইছে। রূপটাও ঠিক তেমনই, হেলে দুলে গা ছাড়া ভাবনি এমনভাবে। সাইবান হেঁটে এসে অরণ্যর মুখোমুখি দাঁড়ালো যে অরণ্য হাজার চেয়েও নিজের হাঁটু বয়সী ছেলেটার উপর থেকে দৃষ্টি ফেরাতে পারল না। সাইবানের চোখ জোড়া গভীর কালো এতটাই যে সেখানে তাকালেও বুঝি আপন সত্তা হারিয়ে যাবে। কেমন একটা অশুভ প্রভাব লেপ্টে আছে তার সমস্ত শরীরে, অঙ্গভঙ্গিতে এবং অভিব্যক্তিতে। তাই অরণ্যর বেলায় যারা মন্ত্রমুগ্ধ ছিল, সাইবানের বেলায় তারা ভয় পেল বেশি। অরণ্যর গা ঘেঁষে এসে তার পায়ের দিকে নির্দেশ করলো সাইবান, তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি চোখের দিকে। প্রথমবারের মতন অরণ্য শান্ত এবং বিনোদিত চেহারায় হালকা চিন্তার ভাঁজ দেখা গেল। ভ্রুজোড়া কুঞ্চিত হলো দারুণভাবে। হাতে তার সামান্য কাঁপলো। সাইবান মুচকি এসে নিজের হাত বাড়িয়ে তার হাত ছুঁয়ে মাইক্রোফোনটা ঠোঁটের সামনে তুলে নিল। অরণ্যর কণ্ঠস্বর এবার ভাঙা ভাঙা শোনালো, সামরে তোমার শোনে একলা পায়া ছিঁড়ে এই নিগুর বনে। পরের লাইনটা গাইল সাইবান। অরণ্য চোখ মুখ খিচে এলো। ছেলেটার গলা একদম বুকের ভিতর গিয়ে ঢাক পেটাচ্ছে এমন অনুভূতি হচ্ছে। অরণ্য বিশ্বাস করতে নারাজ, কিন্তু তার ঘাড়ের বেশ কতক লোম যে খাড়া হয়ে গিয়েছে সেটা সে স্পষ্ট টের পাচ্ছে। সাইবানের চোখ জোড়া অতীব কালো, যেন মানুষ থেকে পশুতে পরিণত হয়েছে সে। সাদা ওড়নাটা অশুভ পেন্ডুলামের মতো দুলে দুলে যেন বিপদ সংকেত দিচ্ছে। আশেপাশে মানুষের অবস্থা একে অপরে মত্ত থাকা পুরুষ যুগল টের পাচ্ছে না, অথচ দৃশ্যটা এতই সম্মোহিনী এবং প্রভাবশালী যে প্রত্যেকে নিজেদের স্থানে পাথর মূর্তি হয়ে আছে। নিঃশ্বাস ফেললেও এই মুহূর্তের অসাধারণ অলৌকিকতা ভেস্তে যেতে পারে। কারো নিজেদের চালু করা ভিডিওর প্রতিও বিন্দুমাত্র মনোযোগ নেই। বনের বাঘ এবং সিংহ মুখোমুখি হলে কেমন দেখতে লাগে সেটা অনুভবের আর প্রয়োজন নেই কারুরই। অরণ্য এবং সাইবানের কণ্ঠস্বর এবার একযোগে মিলিত হলো। বাহ্যিকভাবে সুরের লড়াই, কিন্তু অভ্যন্তরে যুদ্ধের দামামা বাজিয়ে সম্মিলিতভাবে বারংবার প্রতিধ্বনিত হয়ে গেল।
ইরাম বেশ চিন্তিত হয়ে পায়চারি করছে। মিসির আধা ঘন্টা আগে নিজের ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। ইরাম আটকানোর চেষ্টা করেছিল, লাভ হয়নি। যদিও মিসির অফিসের কাজের বাহানা দিয়েছে, ইরাম নিশ্চিত তেমন কোনো কাজ নেই তার। সে শুধুমাত্র সারিকার কাছ থেকে দূরে যেতে চাইছে। সারিকা সেই যে নিজের রুমে গিয়ে ঢুকেছে, দরজা লক করে বসে আছে। তিতলি আজ বাড়িতে। সে যে ক্লাসমেটের ভাইয়ের বিয়েতে এসেছে, তার গ্যাংয়ের সাথে দুপুরের পরে ঘুরতে বেরিয়েছে, এখনো ফেরেনি। বাড়িতে থাকা সুগন্ধা এবং অনুরাগ অবশ্য এত কিছু জানে না। অনুরাগকে স্বাভাবিক দেখাচ্ছে। সে বসার ঘরে সোফায় বসে ফোন ঘাটছে। সুগন্ধা রান্নাঘরের সকল রাতের খাবার গরম করছে। তারা সত্যি বিশ্বাস করছে মিসির এমনিতেই চলে গিয়েছে। আসল ঘটনা ইরাম ছাড়া তো কেউ জানে না। বৌদি, অনেকক্ষণ যাবত দেখছি আপনি পায়চারি করছেন, কোন সমস্যা? অনুরাগের প্রশ্নে ইরাম থমকালো। কি বলবে বুঝতে পারল না। অনুরাগকে আশ্বস্ত মনে হলো না। সাইবানকে কল করব? ইরাম জোরে জোরে মাথা নাড়ল। ও শোতে আছে, বিরক্ত করার দরকার নেই, আমি ঠিক আছি সত্যি। জোরপূর্বক নিজের পায়চারি থামিয়ে সোফায় বসলো ইরাম। বিষয়টা নিয়ে তার একটু বেশি চিন্তা হচ্ছে। কারণটা হয়তো অতীত, যদিও তার এবং অরণ্য সম্পর্কে সঙ্গে সারিকা এবং মিসিরের কোনো দিক দিয়ে মিল নেই। তবে বিয়ের পরের এই অনুভূতি, জটিলতা, অসৎ আচরণ ইরাম মানতে পারে না। এজন্যই বোধহয় তার এমন চিন্তা হচ্ছে। তাছাড়া একটা সংসারকে এভাবে নষ্ট হতে সে চুপচাপ বসে বসে দেখবে, তাতেও কেমন হীনমন্য লাগছে। আচ্ছা, সে কি সামিয়াকে জানাবে সবকিছু? তাছাড়া সাইবান, সে জানে না নিজের বড় বোন আর বেস্ট ফ্রেন্ডের সম্বন্ধে? এটা বিশ্বাস করা একটা কঠিন। না চাইতেও মিসিরের জন্য খারাপ লাগছে। ইরামের লোকটাকে দেখে মনে হয় সে চেষ্টা করছে ঠিকই, কিন্তু কোনো চেষ্টায় যথাযথ মর্যাদা পাচ্ছে না। আচ্ছা, ইরাম নিজে কি সারিকার থেকে ব্যতিক্রম? হুট করে অপ্রত্যাশিত চিন্তাটা ঘিরে ধরল ইরামকে। অন্যের বেলায় এসে দেখে সবকিছু বুঝে যাচ্ছে, অথচ নিজের বেলায় কি বুঝতে শিখেছে? সাইবানকে যদি মিসিরের জায়গায় বসানো হয়, তাহলে ছেলেটা কি তার জন্য কম করছে? কিন্তু ইরাম বিনিময়ে ছেলেটাকে ঠিক কী দিয়েছে? সারিকার মতন উপেক্ষা হয়তো করেনি, তবে অনুভূতির বিনিময়েও ঠিকঠাক। হ্যাঁ, ইরামের কাছে সবটাই এখন অস্থায়ী মনে হয়, যেন একটা ঝোড়ো বাতাস এসে সবকিছু এলোমেলো করে দিতে পারে। অরণ্য বর্তমান থাকাকালীন ইরামের আতঙ্ক কখনোই বুঝবে না, কিন্তু সেই আতঙ্ক ধরে থাকলে সাইবানের সঙ্গে কি অন্যায় করা হবে? ইরাম উত্তরটা ভাবতে পারল না। এর আগেই ক্ষিপ্র পদশব্দ তার মনোযোগ ভাঙল। অজান্তে মাথা হেলিয়ে তাকালো সে। সিঁড়ি বেয়ে হনহন করে নেমে আসছে সারিকা, একটা কুর্তি আর জিন্স পরনে, হাতে লাগেজ। অবাক হয়ে গেল সবাই। ইরাম প্রশ্ন করার আগেই অনুরাগ বলে উঠল, কোথায় যাচ্ছেন আপনি? সারিকা থামলো না, এমনকি ঘুরে অবধি তাকালো না। লম্বা পা ফেলে হন্তদন্ত হয়ে এগুলো সোজা দরজার দিকে। সোফা ছেড়ে লাফিয়ে উঠে পড়ল অনুরাগ। দ্বিধায় ভুগল। সেটা খেয়াল করে ইরাম উঠে গেল, কাছে গিয়ে সারিকার সামনে দাঁড়িয়ে পড়ল। কোথায় যাচ্ছ? ঢাকা, সামনে থেকে সরুন। ইরামকে ধাক্কা দিয়ে সরাতে চাইল সারিকা, কিন্তু রমণী সরল না। পাল্টা ঝাঁজ নিয়ে বলল, ঢাকা যাবে মানে? এত রাতে বেলা একা একা মগের মুলুক নাকি? সারিকাকে বেশ ক্রুদ্ধ দেখালো, কিন্তু ইরাম দমল না। নিজের ফোনটা তুলে খানিকটা কঠোর গলায় বলল, যদি যেতেই হয় অপেক্ষা করো, আমি মিসির ভাইকে কল করছি, উনি দাঁড়াবেন, তোমায় বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আসা হবে। ওর ফোন বন্ধ। সারিকার কথায় জমে গেল ইরাম। চোখ পিটপিট করলো, তবুও কল দিল। সত্যি কল না ঢুকে কেটে গেল। আপনি আমার মম লাগেন না, তাই আলগা জ্ঞান দেবেন না। আমি নিজের খেয়াল নিজে রাখতে জানি। সামনে থেকে সরুন এবার। ইরামকে পাশ কাটিয়ে দরজার দিকে এগিয়ে এলো সারিকা। ততক্ষণে উত্তেজনা টের পেয়ে সুগন্ধ বসার ঘরে চলে এসেছে। বিরাট বিস্ময় এবং আতঙ্ক নিয়ে সে দৃশ্য দেখছে। তবে সারিকা বাড়ির চৌকাট পেরোতে পারল না। এর আগেই তার সামনে বাধা হয়ে দাঁড়ালো অনুরাগ। শান্ত এবং ভদ্র ছেলেটাকে প্রথমবারের মতন চড়তে দেখলো বাকিরা। অনুরাগ ধমকে উঠল রীতিমতো। এখানে কি যাত্রাপালা চলছে? রাত বিরাতে এসব কোন ধরনের রেকলেস আচরণ? ঢাকা যাবেন? ফাইন, কালকে সকালে আমি পৌঁছে দিয়ে আসবো। একটা কথা না, আর চুপচাপ বাড়ির ভেতরে ঢুকুন। অনুরাগেরও তবে তেজ আছে। ইরাম এবং সুগন্ধা উভয়ই বিস্মিত। সুগন্ধা একটু বেশি হতচকিত, কিন্তু সারিকা নিজ স্থানে অটল। ভ্রু কুচকে গেল তার। হুট করে একটা হাত তুলে অনুরাগের বুক বরাবর ধাক্কা দিয়ে বসলো সে। পাল্টা গর্জে উঠল সিংহীন ন্যায়, আমি আমার স্বামীর কাছে যাব। আমাকে রোখার তুমি কে? অনুরাগ ধাক্কা খেয়ে সামান্য পিছিয়ে গেল। চোখে মুখে অবিশ্বাস ফুটল তার। তেজ রূপান্তরিত হলো চমকে। সারিকার চোখে কোনো নমনীয়তা নেই, তাতে গভীর অভিমান এবং সুতীব্র ক্রোধ। আঙ্গুল তুলে রমণী তাকে শাসালো, একদম অধিকারবোধ ফলাতে আসবে না। আমার জীবন, আমার সংসার, আমার ইচ্ছে, আমার মর্জি, আমার স্বামী। আর আমার ইচ্ছে হয়েছে আমি এখানে থাকবো না তো থাকবো না, এক সেকেন্ডের জন্যও না। গেট আউট অফ মাই ওয়ে।
নির্দয়ভাবে অনুরাগকে একটা ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরিয়ে দিল সারিকা। অনুরাগ দরজার সাথে গিয়ে গোত্তা খেলো। সারিকা দেখলো না ফিরে, গটগট করে হেঁটে বেরিয়ে গেল বাড়ির বাইরে। দৃশ্যটা এতটাই অনাকাঙ্ক্ষিত ছিল যে সকলে বেশ কিছুক্ষণ কোনো প্রতিক্রিয়াই করতে পারল না। অনুরাগকে ভীষণ মর্মাহত দেখাচ্ছে। সুগন্ধা হাতের আঙ্গুলের মাঝে নিজের ওড়না পেঁচাতে লাগলো। সে কি কিছু করবে, কিছু বলবে, উচিত হবে? তার অবশ্য হস্তক্ষেপ করার প্রয়োজন হলো না। এর আগে ইরাম বলল, অনুরাগ, আমার সাথে চলো, সারিকে পেছনে যাব। আর সুগন্ধা কুচুপু ঘুমিয়েছে, ওর খেয়াল রেখো। আমরা যত দ্রুত সম্ভব চলে আসবো। দেরি করলো না ইরাম আর ওড়না কাঁধে ছড়িয়ে মাথায় ঘোমটা তুলে এগুলো। অনুরাগও বিনা বাক্য ব্যয় পিছু নিল। সুগন্ধা দরজার কাছে দাঁড়িয়ে তাদের চলে যেতে দেখলো। বুকের ভেতর ধুকপুক করছে, তার কেমন অশান্তি হচ্ছে। তার এই 2 হাত জুড়ে চোখ বুজে সে আপন মনে ফিসফিস করলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।